দেবী ছিন্নমস্তা আমার দ্বিতীয় পুনশ্চরণ চলছে। দ্বিতীয় পুনশ্চরণ আমার রাজরাপ্পায়। বাচ্চা মেয়ে 8-9 বছর হয়তো বড় জোর হবে, হিন্দিতে বলছে তুমি কোথায় যাবে মহারাজ। ওই কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু ওর দিকে আর তাকাইনি। তারপরে দেখছি কেউ নেই আমার সঙ্গে, কেউ নেই। সব সাধনাটা কিভাবে হয় এবং সব সাধনা কেন করে মানুষ? ইউরোপিয়ান কোন একটা দেশে আর কি ভাই, সে কিন্তু ওয়েল বিল্ড শরীর, অনেকটাই হাই, বিরাট চেহারা, তাকে জাস্ট তুলে নিয়ে আছাড় মারে। হঠাৎ উনি ঘুম ভেঙে দেখছেন ওনার হাজব্যান্ড ওনার প্রায় সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে হি হি করে হাসছে, একদম সেই বাচ্চাদের মতো হাসি। এবং উনি ভাবছেন যে হাজব্যান্ডকে নিয়ে ওই ঘরে পৌঁছতে যাবেন, উনি ধর্মর করে উঠে যখন নামছেন তখন সামনে কেউ নেই। আমি বুঝবো কি করে যে আমার গুরুইনি শ্মশানে যদি যাই কি কি প্রবলেম হতে পারে? শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা উচিত নয় কেন? অ্যাকচুয়ালি মানুষ এই তন্ত্র সাধনার পথে কেন আসে? এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। কৌস্তবের আড্ডাতে এমন একটা এপিসোড আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি, যেটা সম্পূর্ণটা শুনলে না এই লাইফ, এই প্রবলেমের সলিউশন, আরও যা যা অ্যাসপেক্ট রয়েছে লাইফের, সেটা অনেকটা না চেঞ্জ হয়ে যাবে। আজকে আমাদের সাথে রয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ, এবং তিনি এমন এমন জিনিস আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, আমি তো শুনে ছিটকে গেছি। আপনারা আজকের এই এপিসোড কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমি স্পেসিফিক্যালি এই ভিডিওটার ক্ষেত্রেই বলবো, এই ভিডিওটা সবার সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আজকে যেগুলো নিয়ে কথা হয়েছে, যেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে, সেগুলো সবার কিন্তু জানা দরকার। আপনি যদি এরকমই একটা পডকাস্টে এসে আমার সাথে আপনার লাইফের স্টোরি শেয়ার করতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে আর বিশেষ কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজের কাছে। আজকে আমাদের সাথে আছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ। নমস্কার মহারাজ, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেশ অনেকদিন পর আজকে আমরা দুজনে আবার একই সাথে একটা পডকাস্টে বসেছি, একটা আড্ডাতে বসেছি, এবং আজকে আপনি এমন কিছু বিষয় জানাবার কথা বলেছেন, এমন কিছু বিষয় জানাবেন বলেছেন, সেটা সত্যি কথা বলছি আমার খুব ইন্ট্রিগিং লাগছে। আগের বার আপনি আমাকে অফ ক্যামেরা একটা জিনিস জানিয়েছিলেন, সেই ব্যাপারে আমরা আসবো, যে আপনার নিজস্ব গৃহে, বাড়িতে একজন পজেসড মানুষ রয়েছেন, যার ওপরে বিভিন্ন বিদেহী আত্মার হয়তো প্রকোপ রয়েছে, হয়তো তারা ভিন ধর্মী। এটা নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা অফ দ্য ক্যামেরা বলেছি। আজকে হয়তো সেই ব্যাপারে কিছুটা জানবো, কারণ সেই কেসটা অনেকটা প্রোগ্রেস করেছে। বাট আপনি জানিয়েছিলেন যে প্রবাসী বাঙালি, এরকম প্রবাসী বাঙালি অনেক মানুষজন আপনার সাথে কানেক্টেড, বিভিন্ন দরকারে অদরকারে বা আপনার শিষ্যত্ব গ্রহণের জন্য। সেরকম প্রবাসী এক বাঙালির সাথে কিছু প্রবলেমেটিক জিনিসপত্র হয়েছে, যেটা সত্যি কথা বলতে খুব একটা ন্যাচারাল না। এবং সেই জায়গাতে আপনি যখন ইনভলভ হন, আপনার নিজের সাথেও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়তো হয়েছে, বা আপনি ফিল করেছেন বা অনুভব করেছেন। সেই ঘটনাটা আগে আমি জানতে চাই, কি হয়েছিল মহারাজ? এটা 2023-এর ঘটনা, মোস্ট প্রবাবলি ইউরোপিয়ান কোনো একটা দেশে আর কি, ইউরোপ কান্ট্রির, তার একটি শহরে। এই মেয়েটি, মানে আমার ক্লায়েন্ট, যে সে একটি মেয়ে বাঙালি, তো তারা, তার হাজব্যান্ড একজন, ওখানে একটা ফার্ম আছে তার নিজস্ব, সে একজন ব্যবসায়ী, আর এই মেয়েটি নিজে চাকরি করে। তার একটি ছেলে, তাদের সেটি খুবই ছোট। তো উইকেন্ড ট্যুরে যায় ওরা, না প্রত্যেক উইকে প্ল্যান করে যায়। তো উইকেন্ড ট্যুরে ওরা যায় বেশ কিছুটা দূরে, ওই দেশেরই নর্দার্ন সাইডে, ঠান্ডার জায়গা, বুঝতেই পারছো, নর্দার্ন সাইডে আরও বেশি ঠান্ডা। তো ওইখানে ওদের ওই যে এক্সপেডিশনটা, সেটা
প্রধানত ওদের ইন্টারেস্ট ছিল যে অনেক পুরনো, মানে ওই দেশের অনেক প্রাচীন ওই সমাধিক্ষেত্র আর কি, কবর আছে ওখানে অনেক পুরনো, যেখানে এখন আর সেখানে কবর দেওয়া হয় না, কিন্তু অনেক আগে 50-100 বছর আগে সেখানে হতো। তো তারপর সেগুলো আর ব্যবহার হয় না। তো ওরা ওইখানে ঘুরতে যখন যায় তখন ওই পার্টিকুলার জায়গাটা ওরা ঘুরতে যায়। এরা যখন ওই জায়গাটায় যায়, ওরা ওখানেতে অন্যান্য অজস্র কিছু তাদের দ্রষ্টব্য বস্তু ছিল, কিন্তু ওইটা কেউ বলেছিল যে এখানে এরকম অনেক পুরনো সমাধিক্ষেত্র আছে। যখন এসছেন দেখে যান, তারা গেছে, দেখে শুনে তারপর তাদের ছুটি কাটিয়ে ফিরেছে। ফেরার আগে একটা ঘটনা, সেটা ভুলে যাচ্ছিলাম বলি, সেটা হচ্ছে ওই যে যেদিনকে ওরা ওইটায় যায় সেদিনকের পর থেকে ওর যে হোটেলেতে ওখানেতে ওরা উঠেছিল সেখানেতে আসার পর দেখে ছেলেটি, ওদের বাচ্চাটি খুবই ছোট, কিন্তু স্টিল সে না ওই নিজের সঙ্গে বকবক করতো না। যেদিন ওরা দিনের বেলা ওইখানে বেরিয়ে আসে, ওই দিন রাত্রিবেলা হোটেলেতে দেখে ছেলেটি নিজেই বকবক করছে, ওকে, নিজেই হাসছে, নিজেই কাউকে আবার শাসন করছে ইত্যাদি করছে। প্রথমটা ওরা আমল দেয়নি, ভেবেছে এখানে বেড়াতে আসার আনন্দে এরকমটা হচ্ছে। এই জিনিসটা পরের দিনও গড়ায় এবং তার পরের দিন ওরা ওখান থেকে রিটার্ন করে ওদের জায়গা মতো নিজের জায়গায় ফিরে আসে। যে ফ্ল্যাটটায় ওরা থাকে ওটা হাই রাইজ, তো তুমি জানো ইউরোপিয়ান অনেক দেশেতে অনেক উঁচু উঁচু বাড়ি আছে, তাই না? এরাও ওই রকম একটা বিরাট উঁচু বাড়িতে থাকে, বোধহয় ওই 26 তলা না 28 তলা এরকম একটা কিছু থাকে। তো সেখানেতে ওরা ফিরে, রাত্রির বেলাতে ফিরে এসে ন্যাচারালি তারা রেস্টলেস হয়ে আছে, খুব টায়ার্ড, শোয়। ছেলেটি ঘুমোচ্ছে না, সবাই ঘুমিয়ে পড়ছে, ও কিন্তু উঠে ওই কারোর সঙ্গে বকবক করছে। এবং ওটা খুব মানে নোটিস করার মতো যে বোঝা যাচ্ছে যেন যে ও কাউকে দেখছে, এবং সে ধরো ওই চেয়ারটায় কেন বসে পড়েছে, ওটা থেকে সরে এসে এইখানে এসে বসো, মানে এইরকমভাবে ও কারুকে কোনো একজন লোক যাকে বাকিরা অদৃশ্য দেখছে, হয়তো সম্ভাবনা সেরকম, সেখানে ওই ছেলেটি তাকে ডিকটেট করছে। ওকে ওকে ওকে, কবরস্থান থেকে ফিরে আসার পর থেকে এটা ওই ঘটনাটা শুরু হয়। ওকে, আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো এই দিনটা যত বাড়তে থাকে, এটা ছেলেটির কিন্তু আচরণ এরমই চলে, ছেলেটির কিন্তু অস্বাভাবিক আচরণ কিছু ঘটে না, তার আচরণ যথেষ্টই স্বাভাবিক, যেরকম যায়, স্কুল যায়, হ্যান যায়। কিন্তু যখনই ও একা থাকছে, তখনই ওকে যখন লক্ষ্য করছে ওর মা, দেখছে ওই ব্যাপারটা রয়েছে যে কেউ যেন ওর কাছে প্রেজেন্ট, ওর সামনে, এবং তার সঙ্গে ও বেশ খেলছে, গল্প করছে, মানে এবং বাচ্চাদের যেরকম আড্ডা মারা হয় না, অনেকটা সেই জিনিস চলছে। বুঝতে পারছি। এখানে একটা ব্যাপার হচ্ছে, এই ভদ্রমহিলার সঙ্গে আমার ক্লায়েন্ট যে, তার হাজব্যান্ডের বয়সের বিস্তর ফারাক। ওকে, অনেকটা ফারাক। ভদ্রলোক এজেড, অনেকটাই এজেড, এদের বয়সের অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। আর ওই বাড়িতে কখনো কখনো এসে থাকে ওই ভদ্রলোকেরই এক দূর সম্পর্কের ভাই। সে তাকে তার চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হয়, কিন্তু এই শহরে যখন আসে তখন সে 1 দিন 1.5 দিন এই বাড়িতেই কাটিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো কদিন বাদে থেকে ঘটনাটা একটু অন্যরকম হওয়া শুরু হয়। অন্যরকম? হ্যাঁ, শুরুটা কিরকম হয়, ওই ছেলেটি যেরকম বকর বকর করছে সেটা মাঝে মাঝে করছে বটে, কিন্তু ওই যে এর হাজব্যান্ড, এই ভদ্রমহিলার হাজব্যান্ড, সে কিন্তু অনেকটা এজেড, তো তার আচরণ ছোটদের মতো হতে থাকে। কি বলছেন? হ্যাঁ, এবং সে এটা খানিকটা মানে অ্যাবনর্মালিটি মনে হবে যে ছোটদের মতো হয়ে থাকে, মানে সে দীর্ঘ সময় যত দিন যায় তার আচরণ পুরোপুরি চাইল্ডিশ হতে থাকে, এবং সে অবুঝের মতো কান্নাকাটি, অবুঝ, এটা বায়না, ওটা বায়না, সেটা বায়না। এমনকি ওর ছেলে যে অত ছোট, মানে তাকেও ও কিন্তু ওই ভদ্রলোক নিজের একজন ওর সমবয়সী বন্ধু ভাবছেন আর কি, বন্ধু ভাবতেই পারেন, কিন্তু সমবয়সী বন্ধু ভাবছে। ছেলেটিকে কিছু একটা স্যান্ডউইচ দেওয়া হয়েছে, উনি কেড়ে খেয়ে নিলেন, মানে যা বাচ্চারা করে। বাচ্চাটির বয়স কত হবে? বাচ্চাটির বয়স হবে 6-7 বছর তখন বোধহয় বয়স। আচ্ছা, ঠিক আছে। এবার এইটা যখন বাড়তে শুরু করে, সেইটা খুব
চিন্তার ব্যাপার হয়। ভদ্রলোক ব্যবসায়ী হলো, উনি না শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, ন্যাচারালি বয়সটা অনেকটা হয়েছে। এই সময়টায় ওই বাড়িতে ওনার ওই দূর সম্পর্কের ভাই আসে, ওই শহরে কোনো কাজ তার পরে, এবং সে আসে। এরপরে ঘটনাটা আরো মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছয়। ভদ্রলোক এই বাড়িতে আসার কিছুদিন আগে আমার ওই ক্লায়েন্ট আমাকে ফোন করে। তার আগে ওদের আমি কিছু কাজ করেছিলাম, সেগুলো মামুলি নিজেদের ব্যবসা চাকরি সংক্রান্ত কিছু কাজ করেছিলাম। তো আমায় ফোন করে আমাকে এই ঘটনাটা খুব অল্প সংক্ষেপে আমাকে জানায়। তার মধ্যে এত কিছু ঘটছে সেটা কিন্তু তখন আমি ধারণা করতে পারি না। ওভার ফোন আর অত দূর থেকে যেটুকুনি বোঝা যায়। মানে প্রিভিয়াস ক্লায়েন্টেরও? হ্যাঁ, অনেক প্রিভিয়াস ক্লায়েন্ট, অনেক পুরনো ক্লায়েন্ট। এবং এমতো অবস্থায় যখন ওই ছেলেটি আসে ওই বাড়িতে দুদিনের জন্য থাকতে, এই যে বয়স্ক ভদ্রলোক অর্থাৎ এই বাড়ির গৃহকর্তা, তিনি তো তখন মোটামুটি একটা চাইল্ড মেন্টালিটিতে থাকছেন। ইগোটাই চাইল্ড ইগো। উনি কিন্তু ফার্মে যাচ্ছেন না, মানে উনি সারাদিন খেলাধুলো করছেন, ওনার ছেলের যে ছোট বল সেটা নিয়ে ঘরের মধ্যে দাবাদাবি করছেন, সেটা খুব মুশকিলের ব্যাপার। ওরা ওখানেতে যে সমস্ত মনোরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে কনসাল্ট করেছে, ওষুধ চলছে, কথা বলছে, কোনো বিকার নেই, ওই একই রকম ঘটনা চলছেই। এই ছেলেটি যখন বেড়াতে আসে, এই ছেলেটির সম্পর্কে এই ভদ্রলোক দাদা হয়, তো সে বোধহয় কিছু উপদেশ দিতে যায়, এই ভদ্রলোক হঠাৎ চটে যায়। চটে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড করে। এই যে ভাই, সে কিন্তু ওয়েল বিল্ড শরীর, অনেকটাই হাইট এবং বিরাট চেহারা, তাকে জাস্ট তুলে নিয়ে আছাড় মারে ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক। কি বলছেন? ওই যাকে মারে সে অনেকটা, মানে নিজেকে বাঁচানোর ফলে মাথাটা চৌচির হয়নি, কিন্তু কোমরে ভয়ঙ্কর চোট লাগে। সেটা চির ধরেছিল কিনা আমার ঠিক এখন মনে নেই, কিন্তু সে বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। এইবারে এই ভদ্রমহিলা আমার সঙ্গে পুরোপুরিভাবে সিনসিয়ারলি আমার সঙ্গে যোগাযোগ করে। আমি প্রথমটা না কিছু, মানে এটা তো একটা অদ্ভুত বিষয়, আমি প্রথমটা না বুঝে উঠতেই আমার খানিকটা সময় লেগেছে যে হচ্ছেটা কি। কাজ শুরু করতে গিয়ে যেটা আমি প্রথম বুঝলাম, যে ওরা যেখানে গেছিল সম্ভবত সেখান থেকেই সঙ্গে করে কিছু বয়ে নিয়ে এসছে, কোনো এনার্জির সঙ্গে, মানে এরা রিলেট করে গেছে। ওই বাচ্চাটি সে সঙ্গে করে তাকে নিয়ে এসছে, এবং বাচ্চাটির ক্ষেত্রে ওই এনার্জিটা কোনো হার্মফুল নেচার এখনো পর্যন্ত দেখায়নি। এইবার সে বয়স্ক, ওই বাচ্চাটির ওই বকবকানি আর একজনের সঙ্গে খেলা, এগুলো কিন্তু কমে গেছে, আর ওই বয়স্ক ভদ্রলোক চাইল্ডিশ নেচারে চলে গেছে। ওকে। এবং সে ওই রকম কাণ্ড শুরু করছে। এবার এই চাইল্ডিশ নেচারে থাকা অবস্থায় সে ফ্রিজ খুলছে, জানো তো ওখানেতে ওরা জানো তো বেকন, হ্যাম এই সমস্ত খায়, তো ফ্রিজের মধ্যে রয়েছে ওই কাঁচা হ্যামের স্ল্যাব বার করে কচকচ করে খেয়ে নিল, এবং খুব মজার ব্যাপার সেটা আবার অফার করছে, ওনারই ছেলেকে অফার করছে। হ্যাঁ, বাচ্চাদের যেরকম অফার করে, তুই একটু খাবি, ওইরকম আর কি, ঠিক আছে। তখন এই মেয়েটি ভয় পেয়ে যায়। এরপর আমি যখন কাজ শুরু করি, এর মাঝখানে আর একটা ঘটনা ঘটে এই মেয়েটি মাঝে মাঝেই দেখতে থাকে, যখন সে ঘরে রয়েছে এবং তার ছেলে স্কুলে, তো কোনো কারণে সেদিনকে সে অফিস যায়নি, বাড়িতে রয়েছে, আর ওই বয়স্ক ভদ্রলোক তো ফার্মে যাচ্ছিলেনই না। এই মহিলা দেখছেন যে কোনো সময় ঘুমের ঘোরে হয়তো ঘুম ভাঙলো, উনি উঠবেন, ওয়াশরুম যাবেন, এইটুকু সময় আলো আঁধারি ঘরের মধ্যে ওনার যে বিছানাটা, সেই বিছানার থেকে বেশ খানিকটা ডিস্টেন্সে একদম ছোট একটা বাচ্চা, ওই 5-6 বছর বয়স, সে উবু হয়ে বসে আছে এরকম। ওকে। উনি প্রথম দিন দেখে ভয় পেয়ে যান, তারপর ওইটা না প্রায়শই ঘটতে থাকে। উনি মানে নিজেকে সংযত করার চেষ্টা করেন, কিন্তু ন্যাচারালি ঘরে থাকতে ভয় পেতে থাকেন। এরপর আর একটা ঘটনা শুরু হয়, সেটা হলো ওনাদের যে ওয়াশরুমটা, সেটার পুরো ভেতরের দেয়াল হোয়াইট, একেবারে পুরো সাদা। যখন এরা চলে যাচ্ছে, বাচ্চা স্কুল চলে যাচ্ছে, উনি অফিস যাচ্ছেন, ভদ্রলোককে তো বাড়িতেই রাখতে হচ্ছে, উনি তো ফার্মে যেতে পারছেন না, তার জন্য একজন আয়া বা সিস্টার, কিছু একটা অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে। ফিরে এসে দেখছেন যে বাথরুমের দেয়ালে কেউ যদি, মানে দেয়ালেতে পা ঠেকায়, তাহলে তার দেহটা এরম লম্বাভাবে থাকবে, ঠিক ওইভাবে স্টেপিং, ছোট 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 পায়ের বিক্ষিপ্ত ছাপ, যেটা দেয়াল দিয়ে ওপরে উঠে গেছে। আচ্ছা। খুব ছোট ছোট, সে কাদা মাখা ছাপ, এই খুব দারুণভাবে না রয়েছে, মানে দেয়াল দিয়ে হাঁটার মতো অনেকটা। তো এইটা যখন থেকে হয়, তখন থেকে
মানে আমি বুঝতে পারি যে এই কাজটা সবটা দূর থেকে কন্ট্রোল করাটা একটু মুশকিল। হুম। তো আমি এখান থেকে কাজ শুরু করেছিলাম ঠিকই, এই কাজের প্রথম অংশটা আমি শুরু করি উজ্জয়িনে। তো তারপরে আমি ওদেরকে বলি যে এখানে আসতে। প্রথমটা তো হুট করে আসবো বললেই তো এসে পড়া যায় না। এবার আমি এখান থেকে কাজের ফোর্স যখনই বাড়াতে শুরু করছি, তখনই কি হচ্ছে, ওই যে সোল সে নিজে ক্ষিপ্ত হচ্ছে এবং ওই ভদ্রলোকের উৎপাতটা আরও মানে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিচ্ছে, এবং সে বাড়িয়ে দেওয়াটা মারাত্মক। সেটা কখনো কখনো এই ভদ্রমহিলার ক্ষেত্রে থ্রেটের কারণ হয়ে যাচ্ছে। এতটা ডিস্টেন্সে কি এই তান্ত্রিক ক্রিয়া হ্যাঁ কাজ হ্যাঁ করে? হ্যাঁ, এর থেকেও বেশি ডিস্টেন্সে হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি সর্বসময় বলবো, যদি পসিবল হয় তাহলে একবার অন্তত আসতে, একবার ওয়ান টাইম। ওকে। ঠিক আছে, পসিবল হয়, যেমন এদের ক্ষেত্রে পসিবল হয়নি আচ্ছা। আসা, আমাকে দূর থেকেই করতে হয়েছে। ঠিক আছে, তো এই ঘটনাটা যখন এর মাঝখানের যে অংশগুলো যেগুলো অতিক্রম করতে হয়েছে, তার মধ্যে একটা প্রধান ফ্যাক্টর, এই ভদ্রমহিলা যখন রাত্রিরে ঘুমোতে মানে এগুলো মানে বিভিন্ন ঘটনার মাঝখানে কিছু কিছু অংশ বলছি আর কি। ভদ্রমহিলা রাতে ঘুমোচ্ছেন, কিছু একজন অ্যাটেন্ডেন্ট রাখা আছে এই ওনার হাজব্যান্ডের জন্য। হঠাৎ উনি ঘুম ভেঙে দেখছেন ওনার হাজব্যান্ড ওনার প্রায় সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে হি হি করে হাসছে, একদম সেই বাচ্চাদের মতো হাসি। এবং উনি ভাবছেন যে হাজব্যান্ডকে নিয়ে ওই ঘরে পৌঁছতে যাবেন, উনি ধর্মর করে উঠে যখন নামছেন তখন সামনে কেউ নেই। আচ্ছা। উনি গিয়ে দেখছেন ওনার হাজব্যান্ড পাশের ঘরে ছিল, সেখানেই আছে, অ্যাটেন্ডেন্ট চেয়ারে বসে ঢুলছে এবং সে তার জায়গাতেই আছে। আমি বলেছিলাম কাজটা যখন আমি শুরু করব, তারপর বহু ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা বা এর থেকেও মারাত্মক কিছু ঘটনা শুরু হতে পারে। নিজেকে যদি খুব মানে সংযত, ধীর এবং সাহস থাকতে হবে, না হলে কিন্তু এই ব্যাপারগুলোকে অতিক্রম করাটা খুব কঠিন। এখানে একটা বড় বাঁচোয়া হয়েছিল যে নর্মালি এই ক্ষেত্রে ওই বাচ্চা যে শিশুটা ওদের যে ছেলেটি, তার উপর অ্যাটাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কিন্তু আচ্ছা। সেটা আসেনি। দুর্বল বলে কি অ্যাটাক আসার সম্ভাবনাটা বেশি হয়? হয় অনেক সময় ওটাই একটা প্রধান মানে ঈর্ষার কারণ হয়ে যায়। এই ধরনের প্রেতের ক্ষেত্রে ঈর্ষার কারণ হয়ে যায়, তার ওপর যত গিয়ে রাগ পড়ে। ঠিক আছে, এইগুলো ঘটে। বাচ্চাকে অনেক সময় পজেস করে ফেলে, ঠিক আছে, অনেক সময় করে ফেলে। তো এটা ক্ষেত্রে সেটা হয়নি, কিন্তু ওই ভদ্রলোকের ক্ষেত্রে হয়েছে সাংঘাতিকভাবে। সেটা হয়তো ওনার রিসেপটিভিটি হাই ছিল বা অনেক কিছু কারণে হতে পারে। তো এই জিনিসটা খুব বেগ পেতে হয়েছে, কারণ আলটিমেটলি ভদ্রলোক ঘরের অনেক কিছু নষ্ট করেছেন। কারণ ওই কখন রেগে যাচ্ছেন, বাচ্চাদের যেরকম হঠাৎ রেগে যাচ্ছে, রেগে গিয়ে ছুঁড়ে ফেলছে, এই করছে সেই করছে, এবং প্রায়শই অ্যাটেম্প নিচ্ছে এই ভদ্রমহিলাকে মারবার। মানে প্রাণে? হ্যাঁ, এবং সেটাও কিন্তু ছোটদের মতো, মানে একটু টর্চারাস অ্যাটিটিউড। কীরকম বাচ্চারা যেরকম করে, ওই ভদ্রলোক তো ঘরের মধ্যে এরকম ছোটদের মতো ঘুরে বেড়াতেন। ঠিক আছে, হামাগুড়ি দিচ্ছেন, বুঝতে পেরেছো, দিচ্ছেন। তো ওই যে ওনার ছেলের যে স্কুল পেন্সিল, ওই এই মেয়েটি কোনো টিভি দেখছে বা কিছু একটা করছিল, উনি ওই রকম হামাগুড়ি দিয়ে সেই পেন্সিলটা নিয়ে পায়ের এখানে ধীরে ধীরে প্রেশার বাড়াচ্ছেন। পেন্সিলের মুখটা তো ছুঁচলো, ধীরে ধীরে প্রেশার বাড়াচ্ছেন। ঠিক আছে, এই যে একটা টর্চার মেন্টাল, এটা তো অত বড় একটা সিনিয়র মানুষের তো এগুলো হয় না। বাচ্চাদের ক্ষেত্রে এগুলো হতে পারে, স্বাভাবিক, কিন্তু এটা অত বড় একটা মানুষের এই জিনিসগুলো হচ্ছে। এবং ওই ঘুমের মধ্যে এসে যদি কোনো কারণে ঘর থেকে বেরিয়ে আসতে পারে, ঘুমের মধ্যে এসে তার মুখের মধ্যে হাত চাপা দিয়ে রেখে দেওয়া, নাকের মধ্যে, বুঝতে পেরেছো, এই ঘটনা অনেকবার হয়েছে। আচ্ছা। দম বন্ধ করে দেওয়ার মতো, বুঝতে পেরেছো। মেন্টালিটিটা যেহেতু এটা অনেকটা নিচের দিকে নেমে গেছে, তার ফলে কি হচ্ছে, অত ম্যাচিওর্ড বিষয়গুলো নেই, কিন্তু অ্যাটেম্পগুলো বা অ্যাটিচিউডগুলোর মধ্যে কিন্তু খুব মানে খতরনাক বিষয় রয়ে গেছে, বুঝতে পেরেছো। বুঝতে পারছি। তো এই জিনিসটা থেকে এটা কিন্তু আমি এই জন্য অনেক সময় বলি যে অনেকেই এই পুরনো অমুক ক্ষেত্র তমুক ক্ষেত্র দেখতে যায়। আমি বলি যে দরকার কি, যারা ওখানে রয়েছেন তাদেরকে শান্তিতে থাকতে দাও, তাদেরকে ওরমভাবে গিয়ে প্রদর্শনী করে দেখবার কি আছে।
তারা সেখানে আছে, তারা তো সব কিছু হারিয়েই তারপর তো নিজের দেহটাও তো ছেড়ে দিয়েছে, তারা সেখানে শায়িত আছে, শান্তিতে থাকুক। সেখানে আবার গিয়ে নতুন করে দর্শন করবার কি আছে? ওদের তো বিপদও আছে। এটাও তো এক ধরনের ভয়ঙ্কর বিপদ। এটা তো মানে কোনো রকমভাবে গুরু কৃপায় কাজটাকে আমি এরকম, এই কাজ এর থেকেও মারাত্মক কাজ হয়তো আমি করেছি, কিন্তু এই কাজটা যখন আমি সেই সময় পাই, সেই সময় এই কাজটা আমার কাছে একটা অদ্ভুত অবাক ব্যাপার হয়েছিল। কারণ একটা পজেস ওয়ার্ক অনেক করেছি, কিন্তু এই বাচ্চাটার সঙ্গে কিন্তু পজেস ঘটনা ঘটেনি। ওই বাচ্চাটা সবসময় মনে করছিল তার সামনে কেউ রয়েছে এবং ও তাকে দেখতে পাচ্ছিল। পজেসটা হয়েছিল ওর বাবা। পরবর্তীকালে ঘটে গেল উল্টো, ঠিক আছে, এবং সে মানে অত কিছু ঘটনা, তছনছ ঘটনা ঘরের মধ্যে ঢুকতে আরম্ভ করলো, ঠিক আছে। এই ধরনের যে সমস্ত কেউ যখন কোথাও বেড়াতে যায়, তখন আমি বারবার সাবধান করার চেষ্টা করি, ওইগুলো করতে যেও না। অনেকে সেই আমি শ্মশানে বেড়াতে যাব, দরকার নেই তো, ওটা বেড়াতে যাওয়ার বস্তু নয়, ঠিক আছে। ওখানে সবাইকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন আমাদের সনাতন ধর্মে যারা আছি তাদেরকে কোনো সময় না কোনো সময় যেতেই হবে। কিন্তু হয়তো ওখানে বেড়াতে যাচ্ছি, কোনো মহাশ্মশান দর্শনে তুমি যাচ্ছ, আলাদা প্রশ্ন, মহাশ্মশান তীর্থক্ষেত্র, কিন্তু হঠাৎ করে আমি এই ওখানে চলে গেলাম, ওটা তো চিড়িয়াখানা নয়, ওকে, তাই না? হ্যাঁ, শেষমেশ কি হলো? সুস্থ হতে অনেকটা বেগ পেয়েছিল, ধীরে 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 সুস্থ হলো। এবার সুস্থ হওয়ার পর কি হয়, নর্মালি এই ধরনের পজেস ছাড়বার পরে তার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায়, তো সেটাও পেয়েছিল। বেশ কিছুদিন ভুগতে হয়েছে তাকে, বেশ কিছুদিন ভুগতে হয়েছে, খুব দুর্বল হয়ে গেছেন। এখন ঠিকঠাক আছেন, কিন্তু দুর্বল তো বটেই। এই যে ধরুন শ্মশানে বা কবরস্থানে যাওয়াটা একটা প্রবলেমেটিক জায়গা, ঠিক আছে, বাট আমাদের শ্মশানের ক্ষেত্রে বলা হয় এটা খুবই পবিত্র একটা জায়গা। তো অ্যাকচুয়ালি যদি আমি পবিত্র জায়গাতে যাই বা এরকম টাইপের শ্মশানে যদি যাই, কি কি প্রবলেম হতে পারে? দেখো, পবিত্র তো নিশ্চয়ই, সবই পবিত্র। এখন প্রশ্ন হচ্ছে, যিনি যাচ্ছেন তিনি ওখানে তো অনেক রকম এনার্জি ঘুরে বেড়াচ্ছে, সেই এনার্জিগুলো তিনি হ্যান্ডেল করতে পারবেন কি না এটার উপর ডিপেন্ড করছে। তিনি ওটার যে পবিত্রতা এবং ওর যে হাই ভেলোসিটি এনার্জি, সেটাকে সে বহন করতে পারবে কি না। যদি সে না করতে পারে, তাহলে অসুবিধা তৈরি হতেই পারে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, অনেকে শ্রাদ্ধবাড়ির যে খাবার রয়েছে সেটা খায় না, অ্যাভয়েড করে, বলে যে শ্রাদ্ধবাড়ির খাবার খেলে মাল্টিপল টাইমস তাদের শরীর খারাপ হয়েছে। শ্রাদ্ধবাড়িতে খাওয়াটা উচিত নয় কেন? দেখো, এগুলো খানিকটা সংস্কারে ঢুকে এসছে, ঠিক আছে। তো শ্রাদ্ধেতে আমরা যেটা নাকি সবাই ভাবেন, সেটা হচ্ছে শ্রাদ্ধ একটা বাসর। যদিও এই আলোচনাটা বৈদিক আলোচনা, এটা তান্ত্রিক আলোচনা নয়, তবুও বলি যখন প্রশ্ন করলে, দুটো বাসর আমাদের ক্ষেত্রে ব্যবহার্য হয় হিন্দুদের ক্রিয়াকলাপে। এক শ্রাদ্ধ বাসর, দুই বিবাহ বাসর। কারণ দুটোতেই দান সামগ্রী থাকে, আচ্ছা, দুটোতেই দান দেওয়া হয়। শ্রাদ্ধের ক্ষেত্রে যে দান গ্রহণ, সে খাওয়ারই হোক আর যাই হোক, দান গ্রহণ করা মানে হলো তুমি তার কর্ম গ্রহণ করছো, মানে যে মারা গেছেন তার কর্ম গ্রহণ করছো। এবার সেই বিষয়টার জন্য অনেকের অসুবিধা হয়তো হলেও হতে পারে। মানে যিনি মারা গেছেন তার কর্ম যদি প্রবলেমেটিক হয়, কর্মের প্রবলেম বা অপ্রবলেম কিছু নেই। কর্মের প্রবলেম হোক বা না হোক, তুমি যখনই শ্রাদ্ধ বাসরে কিছু দান যাচ্ছে, সেটা আহার হিসেবেই হোক আর যেভাবেই হোক, দান গ্রহণ করা মানেই তার কর্মর অংশের মধ্যে ভাগ দেওয়া, ঠিক আছে। সেটা অনেকের ক্ষেত্রে সমস্যা হলে, হ্যাঁ, মানে যদি কেউ যদি দুষ্কর্ম করে থাকে বা কোনো প্রারব্ধ কর্মের যে জায়গাটা সেটা যদি প্রবলেমেটিক হয়, আমি সেই কর্মের ভাগীদার হচ্ছি এই দান গ্রহণের মাধ্যমে, আহারের মাধ্যমে হোক, এরকম ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমার প্রবলেম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হয়তো হতে পারে। ওকে, এই যে ধরুন আমি আরেকটা কোশ্চেন করতে চাই, একটা ধারণা রয়েছে, ধরুন বিধর্মী কোনো আত্মা, আপনি যে কেসটা বললেন, বা বিধর্মী কোনো এনার্জি যে হয়তো জীবৎকালে সনাতন বা হিন্দু ধর্মের অন্তর্গত ছিল না, সে যে কোনো আব্রাহামিক রিলিজিয়ন বা অন্য কোনো রিলিজিয়নের অন্তর্গত ছিল, সে যখন তার যখন মৃত্যু ঘটছে, তারপরে তার অন্তিম যে সংস্কার সেটা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের হয়। ক্রিশ্চিয়ানিটি, মুসলিমসদের মধ্যে কবর দিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, বা কবর দেয় তারা, আমরা আগুনে পুড়িয়ে দিই,
এবার ধরুন প্রত্যেকটার মাধ্যমেই পঞ্চতত্ত্বের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, বাট যদি কোনো হিন্দু মানুষ মারা যাওয়ার পর আগুন না পান, তাকে ধরুন কোনো কারণে কবরে দিয়ে দেওয়া হয়েছে বা তাকে ধরুন মৃত্যুর পর তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সে তো পঞ্চতত্ত্বে বিলীন হচ্ছেই সময়ের নিয়ম মেনে, বাট তাও আমরা দেখি সে অতৃপ্ত বা অতৃপ্ত বিধেয়ীতে পরিণত হয়ে যায় আগুন পাচ্ছে না বলে। বাট অন্যান্য যারা রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে, তারা তো মাটিতে মিশে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের মুক্তি ঘটে যাচ্ছে, এই ক্ষেত্রে মুক্তিটা কেন ঘটছে না? দেখো, মুক্তি ঘটছে কিনা সেই বিষয়ে অজস্র প্রশ্ন আসতে পারে। মুক্তি ঘটছে কিনা এটা বলবার মতো কেউ নেই, আচ্ছা, একমাত্র তিনি বলতে পারেন। এবার ঘটনা হচ্ছে, তুমি যেটা বলছো আগুন পেয়েছে কি আগুন পায়নি, এটা বিষয়টা কোথায় জানো? বিষয়টা হচ্ছে দেহ ছাড়ার পরে ওই আত্মার নিজস্ব কোনো ধর্ম বলে কিছু থাকে না। সে যদি প্রেত যোনি পায়, তাহলে সে তার পুরনো দেহ থাকাকালীন যে অভ্যেসগুলো ছিল সেই অভ্যেসের বশবর্তী হয়ে চলতে শুরু করে। কারণ মাথায় রেখো, দেহ ছাড়ার পর আত্মা নির্গত হলে সেটা শুধুমাত্র চিন্তার একটা পিণ্ড, এর বাইরে কোনো ভূমিকা ওর নেই। এই প্রসঙ্গে তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে যে সে অন্য কোনো ধর্মের হতেই পারে, যখন সে দেহ ছাড়ে তখন তার ধর্মের কোনো ফ্যাক্টর নেই, কিন্তু স্টিল সে তার অভ্যেসের মধ্যে বিলং করে। প্রেতজনী পেয়েছে মানে তার মধ্যে মায়া অপরিসীম ছিল। তার দেহ থাকাকালীন সে এত কোনো কিছু কারণে গ্রিডি ছিল, বা এমন কিছু জিনিসের ওপর বা বিষয় সম্পত্তি, কোনো আত্মীয় স্বজন সন্তানাদি কোনো না কিছুর ওপরে তার একটা প্রচণ্ড তার মানে অধিকারবোধ, এবং ওটায় সে সারা জীবন ধরে ভেবে এসছে যে সে যদি না থাকে এর কি হবে, এই বিষয়টার কি হবে, এই জিনিসগুলোর কি হবে। এই যে প্রচণ্ড মায়াবদ্ধতা, এটা কখনো কখনো আমাদের ক্ষেত্রে হার্ম করে, বেশিরভাগ সময় করে। অসম্পূর্ণ কোনো কাজ, হ্যাঁ, অসম্পূর্ণ আমরা ভাবছি, আমরা এটা উল্টো দিক থেকে ভাবছি না। আমি এটা বলার আগে তোমাকে এইটুকুনি বলে দিই, তুমি আমাকে বলছিলে যে তখন যখন এর আগের পডকাস্টে যখন আমি ছিলাম তখন আমার ওখানেতে পজেস একজনের আমি কাজ করছিলাম, যে আমার কাছে থেকেই তার কিছুদিন কাজ করতে হচ্ছিল। তার ক্ষেত্রে একাধিক সোল পজিশন ছিল। একজন খুব দ্রুত আমার কাজ করার পর সে নির্গত হয়ে যায়, সে থাকে না। পরের জন অনেক দিন ধরে থাকে। সে আমাদের হিন্দু সনাতন ধর্মের নয়, অন্য কোনো ধর্মের। কিন্তু আমি আবারও বলছি, আত্মার কোনো ধর্ম নেই, কিন্তু সে ওই অভ্যেসটা ভুলতে পারছে না। সে এমন কোনো জায়গায় ছিল তার জীবদ্দশায় যেখানেতে ধরো ওই ঝাড়ফুঁক হতো, জল পড়া তেল পড়া এসব দেয়া হতো। এবার ওইগুলোতে সে কোনো না কোনোভাবে ইনভলভ ছিল। দেহ ছাড়ার পর এখন সে আরেকজনের ঘাড়ে চেপেছে, কিন্তু তাকে যখন আমি কোনো কমেন্ট করছি সে আমাকেই ফু মারছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ওর অভ্যেস থেকে করছে, এটাই ওর কোনো দোষ নেই। ঠিক আছে, ও নিজেই বলছে আমি এই যে ফু দেব তুই কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে, ও বলছে আমাকে। ঠিক আছে, এবার ও ভেবে নিচ্ছে যে ও এখনো আগের অবস্থাতেই আছে এবং সেই যেগুলো বিদ্যাও পেয়েছিল কুচকাজ করে সেগুলো ওর ক্ষেত্রে কাজ করবে। সেরকমভাবে হয় না। যতক্ষণ আমরা দেহে আছি ততক্ষণ পর্যন্ত যা রপ্ত হয়েছে তা কার্যকরী। দেহ থেকে যাওয়ার পর সেটা ওইভাবে মানে ওই লেভেলে ওটা ওরকম হয় না। তাহলে সে প্রেতজনই পেত না। যদি সে তার সিদ্ধি যোগ থাকতো, কোনোভাবে সে সেই জায়গাটা অতিক্রম করতে পারত, তার স্পিরিচুয়াল যে জার্নি ছিল সেই জার্নিটা যদি সে ঠিকভাবে এগুতে পারতো, তাহলে সে জীবনেও প্রেতজনই পেত না। ঠিক আছে, এটা হচ্ছে আমি তোমাকে এই প্রসঙ্গটা থেকে বললাম। সেই জন্যে এটা মাথায় রাখবে, প্রেতের ক্ষেত্রে ধর্ম অধর্মের কোনো বিষয় নেই। অনেক ক্ষেত্রে কোনো বিধেয়ী যদি ভিন ধর্মী হয়, ঠিক আছে, একটা প্রচলন রয়েছে যে যদি আমাকে কোনো লেটসে সে জীবৎকালে ইসলাম ফলো করতো, সে মৃত্যুর পরে সামথিং কিছু একটা হয়েছে,
বা তার কারিন জিন রয়েছে, যেটা মানা হয় ইসলামে, সে ভর করেছে বা সে ধরেছে। তো সেই ক্ষেত্রে মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে মসজিদে বা কোনো মাজারে কোনো মৌলবী বা কোনো এরকম কাজ যারা করেন যেতেই পারেন, যিনি কাজ জানেন তার কাছে মানুষ যেতেই পারেন। কিন্তু তোমার যে প্রশ্নটা রয়েছে সেটা আমি তোমায় বলি, এই ধরনের শুধু এই পার্টিকুলার একটি ধর্ম নয়, অন্য অনেক ধর্মের অনেক পজেসড, অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে ভুগছেন, এরকম বহু কাজ আমি কন্টিনিউয়াস করি। বহু অন্য ধর্মের মানুষরা আমাকে সাদরে বরণ করে নিয়েছেন, তারা আমার কাছে আসেন এবং ভীষণ মানে ভালো রিলেশনশিপ, মানে এরকম নয় যে তাদের ক্ষেত্রে ওটা অন্য ধর্মের কিছু ছিল বলে তারা আমাকে বা আমি যেহেতু ডিফারেন্ট হিন্দু সনাতন ধর্ম বিলং করি সেজন্য তারা ছোটোভাবে দেখেন, একদমই নয়। দারুণ ভালোভাবে তারা আমার বিদ্যাকে নেন, আমাদের মূল ধর্ম সংস্কৃতির যে শাস্ত্রীয় বা আচরণ সেটাকে তারা বরণ করেন, তাদের বহু মানে অসুবিধেতে তারা এসে পৌঁছন, তাদের কাজ করার সুযোগ দেন আমাকে। এটা আমি কন্টিনিউয়াস করি, সেটা শুধু কোনো একটি বিশেষ ধর্ম নয়, অনেক ধর্ম। মানে ভিনধর্মী কোনো কিছু যদি কাউকে পজেস করে, তাহলে যে কোনো ধর্মের মানুষ যিনি কাজ জানেন সেখানে গেলে উপকার পাওয়া যেতে পারে। একদম, যদি কাজ তিনি জানেন, সেখানে ধর্ম বা তার বিষয়টা ম্যাটার করছে না, ম্যাটার করছে শিক্ষা। সব ধর্মেতেই ওই পার্টিকুলার ওই আচরণগুলো এবং রিচুয়ালসগুলো আছে, যেগুলো প্রয়োগ করলে পর ওই ডিফারেন্ট ধরনের যে এনার্জি যা নাকি ডিস্টার্ব করছে, সেই এনার্জির থেকে তাকে সরিয়ে আনা সম্ভব হবে। সব ধর্মেই আছে, সব ধর্মের শিক্ষাতেই আছে, কিন্তু বিষয় হচ্ছে প্রয়োগ জানা লোক আছে কিনা, এটা হচ্ছে বিষয়। এর বাইরে অন্য কিছু বিষয় নেই। আমি দেখো না, দুবাইতে কাজ করি, তুমি জানো, দুবাইতে আরবের কাজ করি প্রচুর, ওমানে করি, কাতার করি, ঠিক আছে। এর বাইরে আরও ধরো ইউরোপিয়ান স্টেটসগুলোতে অনেকগুলো জায়গায় করি, ঠিক আছে। আমাদের ইউএসএতে করি, সেখানে সবাই যে ভারতীয় এমনটা নয়, বা সবাই যে হিন্দু তাও নয়, অন্য অনেক ধর্মেরই আছেন। তো তারাও আনন্দে আমায় বরণ করে নিয়েছেন, আমিও কাজ করে আনন্দ পাই, সেটা কোনো বিষয় না। কিন্তু ওই বিষয়টাকে ওইটা মাথার মধ্যে অনেকে হয়তো এটা রাখেন, যে কারণে তুমি প্রশ্নটা আমায় করেছো। এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্ক বিদ্যার, তার মধ্যে ওই সঠিক এডুকেশনটা আছে কিনা, এটা যদি থাকে তাহলে সবেতেই সে আছে। বুঝতে পারছি। ধরুন অনেক ক্ষেত্রে একটা ব্যাপার আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে তন্ত্রচর্চার প্রতি একটা ঝোঁক মানুষের এখন যেমন বাড়ছে, আগেও হয়তো ছিল। এবার এই যে তন্ত্রচর্চা মানুষ করে, সেখানে সিদ্ধি লাভ বলে একটা কনসেপ্ট রয়েছে, যে কোনো একটা পার্টিকুলার ক্রিয়াতে সে সিদ্ধি লাভ করেছে বা মহাবিদ্যাতে সিদ্ধি লাভ করেছে। এই সিদ্ধি লাভ করার অর্থটা কি? আমি তোমায় একটা জিনিস বলি, একটা প্রচলিত ধারণা চলে যে ধরো কেউ মহাবিদ্যা সাধনা করছে বা কোনো ভৈরব সাধনা করছে, সিদ্ধিকে তারা এটা ভাবে যে যদি সেই দেবী বা দেব তাকে কোনো কারণে দর্শন দিয়ে ফেলেন বা দিয়ে দেন, সেটাকেই তারা সিদ্ধি বলে ভাবে। সিদ্ধি বিষয়টা কিন্তু ঠিক ওইটা থেকে মানে করা মুশকিল। সিদ্ধি বিষয়টা হচ্ছে সিদ্ধ হওয়া। কিসে সিদ্ধ হওয়া? পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশনে। আচ্ছা, বুঝতে পেরেছো? যে কাজই তুমি করো, যে কাজই তুমি জানো, বা তুমি যে ধরনের কাজটা করছো, ওই পার্টিকুলার ক্রিয়াটায় তুমি যখনই সেটার ফুল অ্যান্ড ফাইনাল চেকড অ্যান্ড পাসড হচ্ছ, তখন সেটায় ওই ক্রিয়াসিদ্ধ বলা হয়। ওকে ওকে, ঠিক আছে। আর এর বাইরে এর সঙ্গে সিদ্ধি পাওয়ার সঙ্গে অনেকে মুক্তি, মোক্ষ এসবকে গুলিয়ে ফেলে, ওটা কিন্তু এগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সিদ্ধিও সাধনা লব্ধ, ও সাধনা থেকে আসে, কিন্তু তার মানে এই নয় একজন সিদ্ধিপ্রাপ্ত মানুষ তিনি মোক্ষ পেয়েছেন, নট দ্যাট। নাও হতে পারে, সেটা হতেও পারে, কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। দেবী বা দেব দর্শনের সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু বিশেষ লক্ষণ ফুটে ওঠে, সেই লক্ষণের বলেতে তিনি অনেক রকম কাজ করতে পারেন অটোমেটিক্যালি, ওটাও এক ধরনের সিদ্ধি, ঠিক আছে। এর বিভিন্ন প্রকারভেদের মধ্যে এই অংশগুলি আমি তোমাকে বললাম।
আচ্ছা, এই যে মহাবিদ্যার সাধনা করা হয় বা সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধনা করা হয়, এটার অ্যাকচুয়াল মোটিভটা কি? মানে আমি পাওয়ার পাচ্ছি, আমি এই বিদ্যাটার মাধ্যমে অনেকের হেল্প করতে পারছি, নাকি এই টোটাল জিনিসটা খুবই ইন্টারনাল, মানে আগের জন্ম থেকে আমি একটা সাধনা করছি? আমি একটা জায়গায় পড়েছিলাম যে কোনো পার্টিকুলার সাধনা অনেকে অনেক জন্ম ধরে করেন, হয়তো এই জন্মে সে অনেক তাড়াতাড়ি সিদ্ধিলাভ করে নিয়েছে বা অনেক তাড়াতাড়ি সে এই বিষয়টাতে পারদর্শী হয়েছে, কারণ আগের জন্মের যে প্রারব্ধ কর্মগুলো ছিল সেটা তাকে হেল্প করছে। অ্যাকচুয়ালি মানুষ এই তন্ত্র সাধনার পথে কেন আসে? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করেছো। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড। আমি আগে তোমাকে এটা বলি, দেখো তন্ত্রে মানুষ কেন আসে এটা প্রথমে আগে বলি। ওকে ওকে। দেখো, তন্ত্রে মানুষকে আসতে হয়নি। মানুষ যবে থেকে রিচুয়াল পালন করছে তবে থেকে তার অজান্তেই সে তন্ত্র করে। যে কোনো রিচুয়াল কি তন্ত্র? এনিথিং রিলেটেড উইথ রিচুয়াল। তুমি ফুল দিচ্ছ, ওকে। আমরা তো আগে আগে কি করতাম, যখন গুহাবাসী ছিলাম আমরা, তখন আমরা কি করতাম, আমরা ইয়েকে বৃষ্টি জলকে পুজো করতাম না? করতাম তো। আমরা তো পাহাড়কে পুজো করতাম, বনকে পুজো করতাম, জঙ্গল কাঠকে পুজো করতাম, পার্টিকুলার কোনো গাছকে পুজো করতাম তো। তা আমাদের ধর্ম একদম গোড়ার থেকে এটা শিখিয়েছে যে প্রত্যেকটা জিনিসই পূজনীয়। ওকে। এই পুজোটা এখন অনেক সেটা সংঘবদ্ধ হয়েছে। এখন আমরা এটা শুনেছি, শিখেছি যে যেখানে যতগুলো জীব ততগুলো শিব, জড়ত্বেও শিব, সবই শিবময়, সবই ব্রহ্ম, তাই তো? তাহলে যখন আমরা তান্ত্রিক আচার বলে আলাদা কোনো বিষয় নয়, তুমি একটা ফুল দিলে কোনো দেব বা দেবী তোমার পছন্দের, দ্যাট ইজ তন্ত্র। তুমি জল দিচ্ছ, দ্যাট ইজ তন্ত্র। এবার তোমার প্রশ্ন হচ্ছে তুমি তন্ত্রে কেন আসে, এইটা বলতে গেলে তোমাকে আমি তান্ত্রিক আচমনের মন্ত্রটি বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, বৈদিক আচরণে আমরা বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা ঈশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য আভ্যন্তর শুচি বলছি, কিন্তু তান্ত্রিক আচমনে আমরা কি বলি? ওং শিবতত্ত্বায় স্বাহা, ওং বিদ্যাতত্ত্বায় স্বাহা, ওং আত্মতত্ত্বায় স্বাহা। ওকে ওকে। তাহলে তন্ত্রে আগমনের হেতু আমার মনে হয় এর থেকে ভালোভাবে বোঝানো খুব মুশকিল। তুমি শিবজ্ঞান করতে চাইছো, আত্মকে জাগরণ করতে চাইছো থ্রু বিদ্যা, থ্রু এডুকেশন। যখন তুমি এডুকেশন পুরো প্রাপ্ত হচ্ছ তখনই তুমি শিবত্ব প্রাপ্তিতে যাচ্ছ। শিব শব্দের অর্থ জ্ঞান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তন্ত্র একটা গুরুমুখী বিদ্যা। শিওর। বিভিন্ন গুরু পরম্পরা রয়েছে। আপনার থেকে আমি জেনেছি আপনি বিরাচারী তান্ত্রিক, যদি খুব ভুল না করি। এছাড়াও তন্ত্রের বেশ কিছু ঘটনা রয়েছে, আমি যদি খুব ভুল না করি। বিরাচারী রয়েছে, বামাচারী রয়েছে, দক্ষিণাচারী রয়েছে। তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স তো আছে। ডিফারেন্স সাধন পদ্ধতির, উপাদান নির্ভর তন্ত্র, অনেক কিছু ওখানেতে ফ্যাক্টরস আছে। ওকে। এই যে তন্ত্র যে গুরুমুখী বিদ্যা, আমি জিজ্ঞাসা করলাম আপনাকে বা বললাম স্টেটমেন্ট একটা, এই গুরু খুঁজে পাওয়াটা তো ডিফিকাল্ট এখনকার দিনে। আমি বুঝবো কি করে যে আমার গুরু ইনি? এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটাতে আমি কি বলবো বলো? তবে হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্সে তুমি যদি বলো যে আপনি আমাকে এই উপদেশটা দিন, তাহলে সেটার জন্য আমি যেটা অন্যকেও বলি তোমাকেও বলছি, সেটা হচ্ছে এই, গুরুকে খোঁজবার জন্য আগে একটা আকুলতা প্রয়োজন। ওকে। যেটা আমরা বেশিরভাগই করি না। আমরা কিরমভাবে হঠাৎ গুরু খুঁজি সেটা আমি তোমায় বলি। আমার এত দীর্ঘদিনের পেশার একটা অভিজ্ঞতা তো আছে, সেই কারণে বলি। আমার কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আসে, ফোনও আসে। বক্তব্যটা এরকম থাকে, গুরুদেব আমি ছোটবেলা থেকেই এই মা কামাখ্যার ভক্ত, আমি এই মন্ত্রতন্ত্র দেখি বিভিন্ন জায়গা থেকে, দেখে দেখে সেগুলো উচ্চারণ করি, সকালে করি, রাত্রিরে করি। তো আমার মনে হচ্ছে যে আমি যেটা করছি আমি আস্তে আস্তে মায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।
এইবার আমার কিন্তু মনে হচ্ছে একজন গুরু দরকার, আর আপনাকেই মনে হয়েছে এই ব্যাপারে আপনি প্রতিকৃত হতে পারেন। এখন ঘটনা হচ্ছে এই মনে হওয়া দিয়ে গুরু নির্ভরতা হয় না, ওকে, ঠিক আছে? তুমি গুরুর আকুলতা যখন তোমার কাছে আসবে, হতে পারে আমি তার গুরু, আবার নয়, নাও হতে পারে। আকুলতা যখন আসবে তখন দেখবে ব্রহ্মাণ্ড ঠিক জুটিয়ে দিয়েছে তোমাকে, সে যাকেই জোটাক, যিনিই তার গুরু হন না কেন, ওটা আপনা হতে হবে। আকুলতাটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। ওই টানটা খুব জোরালো, ওই টানটা যদি কারুর এসে যায় গুরু প্রাপ্তির জন্য, এসে যাবে। এটা একভাবে গুরু প্রাপ্তি। আর এক হলো তুমি যেটা বললে, আমরা অনেক জন্ম ধরে কোনো একটা এনার্জি হ্যান্ডেল করে এসছি, কোনো একটা সাধনা করে এসছি, সেটা করতে করতে আমরা এতদিনে আজকে যে জন্মে পৌঁছেছি, সেখানেতে গুরুও তো অবিনশ্বর, তিনিও তো চলে আসছেন, শুধু দেহের ফর্মটা চেঞ্জ হয়েছে। এর বাইরে গুরু শক্তি তো চেঞ্জ হয়নি, গুরু শক্তি একই আছে। যিনি তোমার এই জন্মের গুরু, আগের জন্মেও গুরু ছিলেন তিনি, শুধু দেহটা আলাদা ছিল। ব্রহ্মাণ্ডের গুরু শক্তি তার মধ্যে তখনও নিহিত ছিল, এখনো আছে, আচ্ছা, শুধু রূপ বদল হয়েছে, গায়ের পোশাক বদলের মতো। তখন যখন ওই জন্মান্তর ধরে একইভাবে তুমি সাধনা করতে করতে আজকের জায়গায় পৌঁছেছ, তখন সেই একই ব্যাপার, তুমি গুরুকে খুঁজে নেবে, গুরুও তোমায় খুঁজে নেবে। যখনই দুজনের দেখা হয়ে যাবে, বুঝবে ব্যাস আমি ঠিক জায়গায় পৌঁছেছি। ওটার জন্য কাউকে উপদেশ দিতে হবে না, তুমি নিজেই বুঝে যাবে যে আমি একদম মানে ঠিক কোলে চলে এসেছি। মানে আত্মোপলব্ধি একটা, এটা ইম্পর্টেন্ট। যতক্ষণ না সেটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত গুরুতে সমর্পণ আসবে না, ঠিক আছে? মানে আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে অনেকে গুরু নিয়ে এই কোশ্চেন্স গুলো তাদের ভেতরে ঘোরে, বা সাধনা নিয়ে অনেক প্রশ্ন তাদের ভেতরে ঘোরে, আপনার সাধনা শুরু কিভাবে? এবং আপনি বলছিলেন সাধনার সময় আপনার নিজস্ব লাইফে খুব পিকিউলিয়ার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। দেখো, আমি তো গুরু খুঁজিনি, কারণ আমার খুব অল্প বয়সে প্রথম নাম দীক্ষা হয়। আচ্ছা, তখন আমি অত কিছু বুঝিনি, তখন 7.5-8 বছর বয়স। সুতরাং আমার খোঁজাখুঁজির কোনো ব্যাপারই ছিল না। তিনি কৃপা করেছেন, আমি তার চরণ পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, এটা ভেবে লাভ হবে না, কারণ এখানে অনেকগুলো জিনিস, অনেককে আমি দেখেছি যে তিনি কৃপা পেয়েছেন কিন্তু অনেকটা বয়সে গিয়ে, তার ওটাই সময় ছিল, ঠিক আছে? ওটাকে নিয়ে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ওটা ওই রকমভাবেই ঘটবে। আর বিভিন্ন কোয়েশ্চেন্সে তুমি যেটা বলছো, গুরু প্রাপ্তির আগে যা যা প্রশ্ন আছে মনে, সেগুলো করে নাও। যখন গুরু প্রাপ্তি হয়ে যাবে তখন আর যুক্তি দিয়ে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই, তখন তুমি সমর্পণে এসো, তাহলে সুবিধে হবে সাধনায়, নইলে সাধনা বিঘ্নিত হবে। গুরু কাউকে মানার আগে তাকে কি যাচাই করে নেওয়ার প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই করো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু মানার পরে আর কাটাছেড়া করতে যেও না, এতে অনেক ভয়ঙ্কর কর্মদোষ তৈরি হবে। সেটা যিনিই তোমার গুরু হন না কেন, যিনি অন্য কারোর গুরু হন না কেন, সবার ক্ষেত্রে একই বস্তু সত্যি। হবার আগ পর্যন্ত তুমি যা যা তোমার মনের মধ্যে গজিয়ে উঠবে তার চেষ্টা করো, তার উত্তর খুঁজে পাওয়ার। যখন তোমার মনে হবে যে হ্যাঁ এবার ঠিক আছে, তারপরেতে যখন ওই ব্যাপারগুলো মিটে গিয়ে তুমি দীক্ষিত শিষ্য হয়েছো, তারপর আর ওই লড়াইটার দরকার নেই। তখন সাধনার জন্য লড়াইটাই থাকুক, ওটা ইম্পর্টেন্ট। অনেকে বৈষ্ণব মতে দীক্ষা নেন, অনেকে শাক্ত মতে নেন বা তান্ত্রিক মতে নেন, কোনটা কার জন্য সুটেবল সেটা কিভাবে বোঝা যায়? হ্যাঁ, এই বিষয়টাতে আমার আপত্তি আছে। মানে আমি আলাদা আলাদা কোনো মত আছে বলে এটা আমার কাছে, আমি নিজে খুব মানে এটাতে ফার্স্ট্রেটেড। কেন বলি, কোনো সাধক তার সাধন জীবনে যে এক্সপিরিয়েন্সগুলো করবেন তার মধ্যে প্রত্যেকটা মত প্রকাশিত হবে। কিরকম ব্যাপার? প্রত্যেকটা মত। যখন তিনি বুভুক্ষুর মতো জ্ঞান লাভের জন্য একদম প্রচণ্ড পরিমাণ দৌড়চ্ছেন
এবং একদম হাই এনার্জিতে তিনি এভরিডে তার প্র্যাকটিস, তার সাধন, যা যা তার গুরু তাকে দিয়েছেন সেই অনুসারে তিনি দৌড়চ্ছেন, তখন তার মধ্যে ওই সবকটা তত্ত্বই ধীরে ধীরে প্রকাশিত আরম্ভ হলো। ঠিক আছে, সৌরতত্ত্ব, অগ্নি। এরপর এই কিছুদিন এই প্র্যাকটিস করতে 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 হঠাৎ তার মধ্যে ভাব, ভালোবাসা ইত্যাদির উদয় হবে। তার আগের অংশ যেটা অগ্নি বললাম, ওই অগ্নিতত্ত্বে কিন্তু শাক্ত ভাব। আচ্ছা, শাক্ত ভাব হচ্ছে এনার্জি, যেটা যে পেট্রোলটা তোমাকে চালাচ্ছে। ওই প্রচণ্ড তেজ যদি না থাকে তো সাধনাটা পরিশ্রমের বিষয়। কোনো একটা হঠাৎ তুমি কোনো মানুষকে যদি বলো যে বাবা 3 ঘন্টা করে তুমি এখন বসো, ঠ্যাং নাড়াবে না, পা নাড়াবে না, এদিক নড়বে না, ওদিক নড়বে না, চুপচাপ রিল্যাক্সলি বসো, কোনো চ্যান্টিং দরকার নেই, তুমি চুপ করে বসে থাকো, বসাটাই তো সব থেকে বড় সে পাগল হয়ে যাবে। 3 ঘন্টা বললে সে অজ্ঞান হয়ে যাবে। ওই বিষয়টাতে প্রবল ইচ্ছা দিয়ে তবে ওই অনুশীলনটায় রপ্ত হওয়া যায়। সেটা 3 মিনিট থেকে শুরু হয়ে 3 ঘন্টায় পৌঁছতে পারে, 3 মিনিট থেকে শুরু হয়ে সারা রাত্রিরেও পৌঁছতে পারে, আবার 3 মিনিট থেকে কোনো হেভিওয়েট সাধকের সেটা নির্বিকল্প সমাধিতেও নিয়ে যেতে পারে। প্রবল ইচ্ছা এবং প্রবল তেজ, আভ্যন্তরীণ তেজ, বাইরে থেকে কোনো ধার করা তেজ নয়, তার গুরুর আশীর্বাদ এবং তার অন্তর্নিহিত যে তেজ, ওটাই তো শাক্ত অবস্থান। ওকে, কিসের জন্য দৌড়চ্ছ? তমসা কাটানোর জন্য। কালি তো কালো। কেন কালো? না, আমাদের জ্ঞান দিয়ে আমরা সেটা পৌঁছতে পারিনি। যখন ওই জ্ঞানটা পৌঁছবে কালিতে, তখন কালিকে কালো দেখবে না কেউ। আচ্ছা, তখন সে আলো, কালো নয়। এই করতে করতে তার প্র্যাকটিস কোনো সময় তার ভেতর একটা ইউনিভার্সাল লাভ তৈরি করবেই। ইউনিভার্সাল লাভ কথাটা যে আমি যত সহজভাবে বললাম, বিষয়টা কিন্তু সত্যি এরকমই হবে। অর্থাৎ কোনো কিছুতে তোমার ভালোবাসার কমতি হবে না। ওটার জন্য কোনো না স্থান, কাল, পাত্র, প্রয়োজন, কন্ডিশন কিচ্ছু তোমার মাইনে রাখবে না। আজকে তোমার দেশে, তোমার রাজ্যে যদি কারুর কোনো বিপদ শোনো, খারাপ খবর শোনো, তুমি যেরকম আকুল হও, আমাদের কি হয়, নিকটস্থ আত্মীয় বন্ধুর যদি কোনো বিপদ হয় আমরা বেশি আপ্লুত হই, ঘরের লোকের হলে আরও বেশি আপ্লুত হই। এবার আমার নিকটস্থ নয় কিন্তু অফিস কলিগের হয়েছে, সেখানেও অবশ্যই দুঃখিত হই। কিন্তু যত তুমি রেঞ্জটা বাড়াবে তত দুঃখের পরিমাণটা একটু একটু করে কমবে। পাড়াতে 4টে পাড়া পড়ে, কাউকে 2টো শহর পড়ে, এই করতে করতে গোটা রাজ্যের কোনো একটা কারুর, কোনো মানুষের কোনো বিপদ তুমি খবরে দেখলে কি কাগজে পড়লে, তাতেও তোমার কষ্ট হলো, কিন্তু ওই লেভেলে নয় ওকে, যেটা তোমার ঘরের লোকের জন্য হয়েছিল। এরপর দেশের ক্ষেত্রে তুমি কারোর কোনো বিপদ শুনলে, তখনও অতটা কষ্ট তুমি বুঝতে পারবে না, খবরটা শুনলে একবার বললে বটে আহারে। এবার যখন সেটা বিশ্বব্যাপী কারোর কাছে, তুমি কোনো পৃথিবীর কোনো প্রত্যন্ত দেশে কোনো একটা অসুবিধে বা খারাপ খবর শুনলে, তোমার সেটা নিয়েও তুমি আলোচনা করছো, সেটা তোমাকে ততখানি দুঃখে আপ্লুত করেনি। যখন সাধক তার ওই কন্ডিশনে পৌঁছবেন, তখন তিনি ঘরে বসে একটা পিঁপড়ে যদি পায়ের তলায় পড়ে যায় তার জন্যও কাঁদবেন, আপনা হতে, তাকে শেখাতে হবে না। ইউনিভার্সাল লাভ, দ্যাট ইজ ইউনিভার্সাল লাভ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা ভাবো, গাছের এই সামনের মাঠের ঘাসের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, উনি এখানে চিৎকার করছেন আহ করে, কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে তার গোটা শরীরে দাগড়া দাগড়া। কথিত আছে এই গল্পটা, সবাই বলেন টলেন, কিন্তু যেটাই বলুক না কেন, এই কাহিনীটায় যাই থাকুক, সত্য কি অসত্য না আমার জানা, না তোমার জানা, কিন্তু এটা, এর থেকে এই শিক্ষাটা আমি অন্তত নিয়েছি যে তোমার যে নিজের রিলেশনশিপ গোটা ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রত্যেক মুহূর্তে যুক্ত, সেই ফিলিংসে নিয়ে যাবে তোমার সাধনা। শাক্তমত মানে অগ্নি বা সৌরতত্ত্বের পরে এটা বিষ্ণু তত্ত্ব, বৈষ্ণব, যেটা বৈষ্ণবীয় ভক্তি তুমি বলছো, যখন ওই সত্যি যখন ভালোবাসতে পারবে, তখন তোমার থেকে বড় পরম বৈষ্ণব কোথায় আছে বাবু? মা দুর্গার অষ্টতর শতনামে তাকে বৈষ্ণবী বলা হচ্ছে, হ্যাঁ, আবার শিবকে পরম শাক্ত বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের অষ্টতর তাকে বিরাট শৈব বলা হচ্ছে শ্রীকৃষ্ণকে।
শিবকে পরম বৈষ্ণব বলা হচ্ছে। হ্যাঁ, বৈষ্ণব বলা হচ্ছে। আবার তিনি কখনো আবার তিনি কি নন? True. ঠিক আছে, তাই না? অতি বড় বৃদ্ধপতি গুণেতে নির্গুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। কে? হ্যাঁ, রায়গুণাকার ভারতচন্দ্র। হ্যাঁ, এখন বিষয় হলো, আমি যেটা বলতে চাইছি যে ধরো এই যে এবার এই তত্ত্ব, আমি এই তত্ত্বতে বিশ্বাসী, আমি কোনো সম্প্রদায়ে বিশ্বাসী নয় কৌস্তব। তাহলে সৌরতত্ত্বের পরে মানে শাক্ত, আমি হ্যাঁ আমি তারপর বৈষ্ণব আমি তত্ত্ব, তারপর শাক্ত, বৈষ্ণব, এইবার তুমি ভক্তি থেকে সমর্পণ আসবে, সমর্পণ থেকে তুমি আস্তে আস্তে জ্ঞানের পথে হাঁটতে থাকবে, মানে শিব তত্ত্বের দিকে তুমি এগুচ্ছ। ঠিক আছে, একদম আলটিমেট নলেজের দিকে তুমি এগুচ্ছ। যখন তোমার সেই নলেজ প্রাপ্ত হয়ে যাবে, যখন তুমি বোধি হবে, তখন তুমি শিবত্ব প্রাপ্ত হচ্ছ। এবার এগুলোকে আমরা সম্প্রদায় করে হইচই করে তো কোনো লাভ নেই। একটা সাধকের টোটাল স্পিরিচুয়াল জার্নিতে এই সবকটি অনুভবই তার ক্ষেত্রে আসবে। ওকে ওকে ওকে। এই যে আপনি বললেন বৈষ্ণব তত্ত্বেরও আগমন ঘটে যখন কেউ সাধনা করছে। ঘটবেই, নইলে সে সাধক নয় বাবা। আচ্ছা, এই জায়গা থেকে একটু কন্ট্রোভার্সিয়াল টপিকের দিকে যাচ্ছি। ভালো। সেটা হচ্ছে তন্ত্র আচার নির্ভর, এবং তন্ত্রে বেশ কিছু আচারে আমরা দেখতে পাই যে বলিদান দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। সেটা কোনো পার্টিকুলার দেবী শক্তিকে সন্তুষ্ট করার জন্য হতে পারে। এবার এই যে বলিদান দিচ্ছি, বৈষ্ণব তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল লাভের একটা কনসেপ্ট আসছে, বাট যখন আমি বলিদানটা করছি তখন একটা প্রাণকে আমি উৎসর্গ করছি। সেই ক্ষেত্রে এই দুটো কন্ট্রাডিক্টরি নয়? না, কন্ট্রাডিক্টরি নয়। কেন? কেন নয়? যখন বলি প্রথা হয়, বলি প্রথার জন্য একটা বিশেষ তন্ত্র আছে, তার নাম প্রেতকারিণী তন্ত্র। প্রেতকারিণী? হ্যাঁ, এটা বলির ওপরে, বলি প্রকরণ এটা অ্যাকচুয়ালি। বলি দেওয়ার যে বিশেষত্ব তার পুরোটাই হচ্ছে প্রয়োগমুখী। ঠিক আছে, বলি প্রয়োগ ছাড়া হয় না। কেউ মানত করলে বলি দেয়, তমুকটা মা করে দে বলি দেয়, কোনো কোনো রিচুয়ালসে, তান্ত্রিক রিচুয়ালসে বলির ব্যবহার হয়তো আছে। প্রশ্ন হচ্ছে বলির প্রয়োগ হবে ততক্ষণ যতক্ষণ শাক্ত ধর্মে আচরণ হচ্ছে। যখন সাধক বৈষ্ণব ধর্ম মানে তার বৈষ্ণব ভাব তার মধ্যে এসছে, যখন তিনি প্রেমভাবে ভক্তিভাবে আছেন, তখন তিনি ওটার ঊর্ধ্বে চলে গেছেন। তখন কন্ট্রাডিক্টের জায়গা নেই, তো ওই জায়গাকে পার হয়ে তো উনি চলে এসছেন। বৈষ্ণব তত্ত্ব তার মধ্যে রয়েছে মানছি, প্রয়োগমূলক তিনি যখন কিছু করতে যাচ্ছেন তখন তাকে বলি দিতে হচ্ছে। যতক্ষণ প্রয়োগ হবে ততক্ষণ শাক্ত তত্ত্বেই থাকতে হবে, অগ্নিতত্ত্ব না থাকলে প্রয়োগ হবে না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে ফ্রেজ। হ্যাঁ, ঠিক তাই। একজন বৈষ্ণব তত্ত্বে উপস্থিত সাধককে দিয়ে তুমি কোনো প্রয়োগ করাতে পারবে না। তিনি অনেক সিদ্ধ অবস্থানে আছেন, তার কাছে কেউ যদি গিয়ে পৌঁছয়, তার প্রয়োগের প্রয়োজন পড়বে না, তার প্রয়োজন পড়বে না। তিনি তার ভাবে বিভোর আছে, আর তার কৃপা যদি কারোর কাছে পৌঁছয় তাহলে সে কৃপা ধন্য। অনেক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ঘটনাও রয়েছে তার মধ্যে, খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন হচ্ছে, একটা মানে টু বি অনেস্ট আমি খুব এনজয় করছি। আপনারা এনজয় করছেন আজকের এই এপিসোড? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর এখনই একটা লাইক করে দিন, আর জানাবেন যে কোথা থেকে দেখছেন আজকের এপিসোড। আমি এরপরে মহারাজের কাছে আরও একটা কোশ্চেন নিয়ে এবার আসবো। সেটা হচ্ছে, আমরা বারবার একটা পার্টিকুলার সাধনার কথা বিভিন্ন টেক্সটে পেয়েছি, সেটা হচ্ছে সব সাধনা। মৃতদেহের ওপর বসে পঞ্চমকারে একটা খুব ডিফিকাল্ট প্রয়োগ বা ডিফিকাল্ট সাধনা, যেখানে সাধক হয়তো অসীম শক্তির অধিকারী হয়ে ওঠেন। এই যে সব সাধনাটা কিভাবে হয় এবং সব সাধনা কেন করে মানুষ? সব সাধনা এখন প্রায় অবসলিউট পর্যায়ে চলে গেছে, কারণ একটা সময় সব যারা সাধন করতেন, সব সাধন, তারা সব পেতেন। এখন তো সে পাওয়ার ব্যবস্থা খুব একটা নেই। যে কোনো সব দিয়ে সব সাধনা হয় না, সব সাধনার কিছু লক্ষণ থাকে সবের।
নির্দিষ্ট পরিমাণ। অনেকে ভাবেন শুধু অপঘাতে মৃত্যু দিয়েই সব সাধনা হয়, না, ওরকমটা নয়। আরও এর বাইরেও অনেক রকম থাকে সব সাধনার লক্ষণ। সেটা বা পুরুষ বা নারী নির্বিশেষে সবের লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো অনুসারে তার গুরু, সাধকের গুরুকে আগে এই পারমিশন দিতে হবে যে সাধক সব সাধনার উপযোগী হয়েছে। কারণ সব সাধনা করতে বসাটা কিন্তু ওটা চাইল্ড প্লে নয়, ওটা কোনো ছোটদের খেলা নয়, ওটা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্করতম সাধনা। নর্মালি ওই সাধনার ক্ষেত্রে যেসব সাধকের আমি পিশাচ সিদ্ধি করবার প্রয়াস থেকে থাকে তাদের ক্ষেত্রেই ওটা বেশিরভাগ সময় ব্যবহার হয়ে এসছে। এর বাইরেও সব সাধনা হতে পারে, কিন্তু তার প্রকৃতি আরো অনেক বেশি কঠিন। এবার সব সাধনার উপরে বসার ব্যাপারটাও কিন্তু একটা নির্দিষ্ট রিচুয়াল মেনে হয়। সবটাকে শ্মশানের যেখানে বা যে অংশে রাখা হবে তার জন্য নির্দিষ্ট কিছু বিধান থাকে। এর জন্য শাস্ত্রীয় বিধানের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুরু কোন দিকে রাখতে বলছেন। আচ্ছা, এই বিদ্যাটা পুরোটাই গুরুমুখী বিদ্যা। গুরু যেখানে বলবেন, যেমন ভাবে বলবেন, সবকে তেমন ভাবেই রাখতে হবে। তবে কমন ফ্যাক্টর হলো সবকে উপুর করে শোয়াতে হয়, এবং সবের ওপরেতে মানে ওই বসার ব্যাপারটা ঘোড়ায় চড়ার মতো অনেকটা। আচ্ছা, ঠিক আছে, মানে সবের ওপর অনেকে ভাবে আসন করে বসে পড়েছেন, ব্যাপারটা ঠিক ওই রকমটা নয়, অনেকটা ঘোড়ায় চড়ার মতো করে বসতে হয়। এবার বসবার একটা নির্দিষ্ট জায়গা আছে, বসবার আগে ওই সবের পুজো করতে হয়। ঠিক আছে, কারণ ওই দেহকে অতিক্রম করতে গিয়ে দেহর সাহায্য নেওয়া, সুতরাং ওই দেহ পূজনীয়। ওই দেহের ওপরে নির্দিষ্ট কিছু যন্ত্র মাখতে হয়, সেটা গুরু নির্দেশেই হয়। এবার এই অবস্থা থেকে সাধক ওইটায় বসে। এটা কিন্তু সাংঘাতিক, কারণ এর মধ্যে গোটা শ্মশানের বন্ধন ক্রিয়া থাকে। আবার ভৈরবরা যাতে আগমন করতে পারে তার ব্যবস্থা রাখতে হয়। এর বাইরে অনেক কিছু, বসুন্ধরা থেকে আরম্ভ করে পুরো নভমণ্ডল, প্রত্যেকটি অংশের জন্য প্রার্থনা এবং তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় এই ভয়ঙ্কর সাধনাটি করবার জন্য। ক্ষেত্রপালের থেকেও তো নিতে হয়। হ্যাঁ, অনেক কিছুই, যেটা তার গুরু যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কারণও দেওয়া হয়, মাংসও দিতে পারা যায়, কিন্তু সেটা নির্ভর করবে তার গুরু কোন পথে চালনা করছেন, তবে সেই সাধনা হতে পারে। তবে বর্তমান যুগে তন্ত্র সাধনাকে ছিমছাম ওয়েতে করাই ভালো, কারণ ওই পথের এই যে জটিলতা তা এই যুগে ম্যানেজ করা সম্ভব নয়। কেন করে সব সাধনা? অবশ্যই একটি কিছু বিশেষ শক্তিকে করায়ত্ত করবার জন্য। ওকে, সেই শক্তিগুলো নিয়ে আমরা এখানে কথা বলছি না, কিছু সার্টেন রিজনে আপনি যেটা বলছিলেন। এবার একটা জিনিস আমি জানতে চাই, এই যে সব সাধনা করা হচ্ছে, সব জেগে উঠছে, যন্ত্র মারছি, তারপরে যখন কিছু বিশেষ শক্তি পাচ্ছি, আপনি বলছিলেন এটার সাথে পিশাচ সাধনার একটা যোগ রয়েছে। পিশাচ সাধনার ব্যাপারে আমি যাচ্ছি পরে, আপনি আমাকে এটা একটু বুঝিয়ে বলুন, সেটা হচ্ছে পিশাচ এই জিনিসটা কি? এটা একটা আইডেন্টিটি, যা নিজস্ব আইডেন্টিটি। দেবতা একটা আইডেন্টিটি, পিশাচ আর একটা আইডেন্টিটি। ও খুব ক্ষমতাবান কিন্তু বড্ড ডেস্ট্রয়ার। ঠিক আছে, ওর মতো করে নিজের চলে। তুমি দেখবে অনেক উপজাতি বেল্টে পিশাচ পুরোহিত পাওয়া যায়। ঠিক আছে, তারা পিশাচের পুজোই করেন। হ্যাঁ, তারা পিশাচ সিদ্ধি করেন, তাদের বিভিন্ন রকম কাজকর্ম পিশাচ দিয়েই হয় ইত্যাদি। কিন্তু এটার ফলশ্রুতি খুব ভালো হয় না, একদমই ভালো হয় না। খুব ভালো বললে ভুল হবে, একদমই ভালো হয় না। খুবই খারাপ হয় রাদার। ঠিক আছে, পিশাচের ব্যাপারটা যখন বলছিলেন না, তখন আমার একটা পার্টিকুলার ওয়ার্ড মাথার মধ্যে আসছিল বারবার। এই যে সব সাধনার ব্যাপারে তো আমরা জানলাম, বা পিশাচের ব্যাপারে জানলাম, এখানে একটা সাধনার কথা উঠে আসে, সেটা হচ্ছে চিতা সাধনা। চিতা সাধনা কি হয়? দেখো, চিতা একটি, যেমন সাধনার বিভিন্ন আসন হয়, তেমনি চিতা একটি আসন। আচ্ছা, ঠিক আছে, চিতা সাধন বিধিও গুরুমুখী। ও গুরুর কাছ থেকে জানতে হয়। সব চিতা সাধন উপযোগী নয়।
ওকে, হ্যাঁ, চিতারও লক্ষণ থাকে, সেই লক্ষণ গুরু তোমাকে নির্দেশ দেবেন কোন চিতা তোমার জন্য প্রয়োজন। এখন তো চিতা সাধন করার মুশকিল, কারণ এখন তো চিতাই নেই, প্রায় অর্ধেক জায়গায় চিতাই নেই, সবই তো বৈদ্যুতিক চুল্লির জায়গা ব্যাপার হয়ে গেছে, ফলে চিতা সাধনও প্রায় অবলুপ্তির পথে। তো তারাপীঠে দেখা যায় কিছু কিছু আগের দিনের বা যারা পূর্বসূরি সাধক তাদের হয়তো কেউ করেছেন। তো চিতা সাধনার ক্ষেত্রে চিতা সাধনাটা কিন্তু ওইরকম নয় যে ওই দলবদ্ধভাবে একদল লোককে চিতার চারিপাশে বসিয়ে ফেলা হলো, তারা হাত জোর করে প্রবল বিক্রমে মন্ত্র পড়ছে, না, ওটা ঠিক চিতা সাধন নয়। চিতা সাধন কিন্তু একলা করার বিষয়, ওখানে কোনো ওই একদম গোষ্ঠীবদ্ধভাবে চিতা সাধন এটা কিন্তু হয় না, যেটা অনেক সময় ইদানিংকালে দেখা যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো চিতা পেয়েও যায় কেউ, কোনো সাধক অনেক মানুষকে নিয়ে বসে সেখানে চিতা সাধনা হচ্ছে, ওটা হয় না। চিতা সাধনা একক বিষয়, চিতা লক্ষণযুক্ত চিতায় তাকে বসে সাধনা করতে হয়। চিতা সাধনা কিন্তু তন্ত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো না, কিন্তু একটা অত্যন্ত জটিল সাধন প্রক্রিয়া। এই সাধন প্রক্রিয়াও কিন্তু অনেক সাবধানতা নিয়ে তাকে করতে হয়, সেটা যদি গুরু তাকে বলেন তবেই। ওখানেও সেই চিতাকে বন্ধন করতে হয়, আবার এমন লেভেলে বন্ধন করা যাবে না যেখানে সমস্ত এনার্জি পাস করতে পারবে না, করবে, হ্যাঁ, পুরোপুরি তুমি দেহবন্ধন করতে পারবে না, সেখানেও অনেক ছাড় আছে। দেহবন্ধন করলে এনার্জি তোমার শরীর দিয়ে পাস করবে না, ঠিক আছে? সেজন্য সেখানেও অনেক কিছু নিয়ম এবং অনেক কিছু মাপজোপ আছে, সেই মাপে তোমাকে ওই চিতায় বসতে হবে, গুরু যেমনভাবে বলবেন তেমনভাবে। চিতা সাধনার ক্ষেত্রে গুরু মন্ত্র নির্বাচন করবেন, ঠিক আছে? ওই মন্ত্র চৈতন্য উনি করাবেন, সেই মন্ত্রের প্র্যাকটিস করাবেন, করিয়ে চিতাতে প্র্যাকটিস করাবেন। ওটাও অনেক জটিল প্রক্রিয়া। কেন? এটা তন্ত্র সাধনার যারা চিতা সাধন রীতিতে যারা অভ্যস্ত, তারা তাদের সাধন পদ্ধতি ওটাই। মানে কোন দেবীকে আহ্বান করা হয়? দশমহাবিদ্যার বহু বিদ্যাই ওতে আহ্বান হতে পারে, বহু ভৈরব সাধনাও ওতে আবদ্ধ হতে পারে। বুঝতে পারছি। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, ঠিক আছে? ধরুন অনেকেই হয়তো আপনাকে জিজ্ঞাসা করে, বা আমরাও কিছু কিছু এরকম অনেক মেসেজ পাই যে তন্ত্র সাধনা শুরু করব কি করে। এবার এটা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউটে শেখাবার মতো বিষয় নয়। গুরু নির্বাচন আছে, তারপরে অনেকগুলো ধাপ রয়েছে। তো পার্টিকুলার কেউ যদি এই তান্ত্রিক রিচুয়ালসের মধ্যে আসতে চায় বা সাধনার মধ্যে আসতে চায়, শুরু করবে কিভাবে? প্রথম হচ্ছে নিয়মানুবর্তিতা অভ্যেস করতে হবে। তার প্রথম সাধন জীবনে নিয়মানুবর্তিতা ইম্পর্টেন্ট। সাধনার প্রথম সমস্যা হচ্ছে অলসতা, যা বারবার তোমাকে পেছনে টানবে। সব সময় মনে হবে আজ করব না কাল করব, কাল করব না বিকেলে করব। এই ফাঁদে তুমি যদি পা দিয়েছো তাহলে সাধনা অধরা থেকে যাবে। নিয়মানুবর্তিতার সঙ্গে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেহের কিছু পরিচর্যা। পরিচর্যা মানে কিন্তু রূপচর্চা নয়, মানে কিছু নির্দিষ্ট ব্যায়াম, কিছু প্রাণায়াম তার গুরু নির্দেশ মতো সেগুলো পালন করতে হবে, নির্দিষ্ট সময়তেই করতে হবে যাতে দেহ ফিট থাকে। ওকে, দেহবিহীন সাধনা সম্ভব নয়, সেজন্য দেহকে ঠিক রাখতে হবে। প্লাস তন্ত্রশাস্ত্রে তুমি যে শক্তির সাধনাই করো সেটা প্রচণ্ড পাওয়ারফুল। তা একটা ভয়ঙ্কর পোটেনশিয়াল আইটেমকে তোমার সঙ্গে অ্যাকাস্টাম করার জন্য দেহটাকে তোমায় তৈরি করতে হবে। ওকে, তোমাকে তোমার বাতাসের ওপর, শ্বাস প্রশ্বাসের ওপরেতে কন্ট্রোল আনতে হবে, নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা যে প্রচুর শ্বাস প্রশ্বাস নিয়ে ফেলি সেটা কীরমভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতি শিখতে হবে। আসনে কিভাবে বসলে পর দীর্ঘ সময় শান্তিতে বসে থাকা যায় সেটা শিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসনে বসেই যত উপদ্রব শুরু হবে, তখন মনে হবে কোমর পটপট করছে, কান কটকট করছে, ঘাড়ের ওখানে কিছু একটা পড়লো, ভ্যারাইটি উপদ্রব। তুমি না চাইলেও হবে, চাইলেও হবে। তখন সমস্ত শরীর ইন্দ্রিয় একেবারে প্রবলভাবে কোথায়, ধরো 3 কিলোমিটার দূরে একটা মশা যদি গুনগুন করে সেটা তুমি এখানে শুনতে পাবে, তখন ওটাই তোমার ক্ষেত্রে মনে হয় ভীষণ ডিস্টার্বিং। ধরুন পার্টিকুলার একটা মুদ্রাতে আমি আসনের উপর বসে আছি,
আমি কিছু জব করছি বা আমি কিছু ভাবছি, কনসেন্ট্রেশন করছি, মেডিটেশন করছি, সেই সময় লেটস সে কোনো কীট পতঙ্গ আমার চারিপাশে এলো, আমার কোনো একটা জায়গাতে বসলো, কামড়াচ্ছে বা কিছু করছে। এটাই আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তুমি যেখানে বসবে ওই নির্বাচনটা তোমার জরুরি। তুমি যেখানে বসবে তোমার শিওর হতে হবে সেখানে তুমি কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হবে না। তুমি যখন উচ্চকোটিতে বিচরণ করবে তখন তোমার কাছে কিন্তু সাপের খোপের কাছে বসে কি সাধনা করাটাও কিছু এসে যায় না, জঙ্গলেও কিছু এসে যায় না। যখন তোমার প্রশ্নটা ছিল ফর বিগিনার্স, সেক্ষেত্রে তোমাকে একটা পরিচ্ছন্ন জায়গাকে বাছতে হবে, যেটা পরিষ্কার রাখতে হবে নিয়মিত, এবং রেখে সেখানে তোমাকে রেগুলার এই অভ্যেসগুলি করতে হবে। আসনে বসাটা অভ্যেস করতে হবে প্রচণ্ড পরিমাণ। ওইখানে তুমি একটা অ্যাটিস পরিমাণ মানে পজিশানে যদি না বসা অভ্যেস করো, কোনো সাধনাতেই তুমি এগোতে পারবে না। এর পরের ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যেটা বললে চ্যান্টিং। আমি বলবো চ্যান্টিং না করে নাম করো। নাম একটি মহাতন্ত্র এবং মহাযজ্ঞ। নামের শক্তি অপরিসীম। এনি নাম, যে দেব যে দেবী তোমার পছন্দ তার নাম করো। সেটা কি গুরু বলে দেবেন? নাম করার জন্য কারুর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, তোমার নিজের পছন্দ যা তাই তুমি করতে থাকো। আরেকটি জিনিস, ওই যে তুমি বললে না আমি মেডিটেশন করছি কি ফোকাস করছি, কষ্ট করে ওটা করতে যেও না, ওটা আপনা হতে আসে। আমরা খুব চেষ্টা করে কখনো ধ্যান করতে পারি না, ধ্যান লাগে, ধ্যান লেগে যায়, ধ্যান করা যায় না। যেমন অনেকে জিজ্ঞেস করেন গুরুজি আমি কিন্তু জানেন এইরমভাবে জব করছিলাম, জবটা কিন্তু আমি কিভাবে করব, উপাংশু করব নাকি আমি জব মানস জব করব? মজা হলো উপাংশু জব পর্যন্ত যদি বা নিজের প্রচেষ্টায় করা যায়, মানস জব নিজের প্রচেষ্টায় করা যায় না। মনে মনে যে জবটা করছি মানস জব হয়। উপাংশু জবটা কি সেটা একটু বলে দিন। যখন যে জবটুকু শব্দ শুধু তোমার কান অবধি পৌঁছবে, একদম, ঠিক আছে, তার আগেরটা বাচিক, জোরে জোরে উচ্চারণ করা। সেটা কেন করা উচিত না? আমি উচিত অনুচিতের কথা বলছি না, আমি বলছি এটা যদি তার গুরু বলেন তার এই পার্টিকুলার জবটা বাচিক প্রয়োজন আছে, তা বাচিক হবে। গুরু মন্ত্র কি কখনো বাচিক হয়? ওটা গুরু বলবেন, ওকে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে মানস জব ঠিক ধ্যান যেমন লাগে মানস জব হয়, আপনি হবে। আর মানস জবকে তুমি মুখ বন্ধ করে মনে মনে জব করে ভাব যদি মানস জব করছো, না ওটা মানস জব হবে, হয় না। মানস জব স্পন্টেনিয়াস বিষয়, ওটা অটোমেটিক্যালি ভেতরে মেশিন চালু হয়ে গেলেও তুমি তাকে থামাতে পারবে না। মানস জব একটা কন্টিনিউয়াস প্রসেস এবং স্পন্টেনিয়াস প্রসেস। সেই জন্য যখন যে মেডিটেট করার চেষ্টা করছি, মেডিটেট করার চেষ্টা করা যায় না, তুমি শুধু নামে থাকো, ফোকাস করো নামে। তুমি নামে থাকতে থাকতে দেখবে কখন কোন অজান্তে তোমার ধ্যান লাগা শুরু হয়ে গেছে তুমি জানো না। যত তুমি স্থির হবে তত তোমার ধ্যান লাগবে। এই স্থির হবার আগের প্রসেসগুলো আমি তোমায় বললাম। একদম দীর্ঘ সময় এক আসনে বসে থাকবার চেষ্টা করা, তার জন্যে শরীরকে রেগুলার ব্যায়ামে রাখা, এবং সবথেকে ইম্পর্টেন্ট লক্ষ্য রাখা আহারের প্রতি, খাবারের প্রতি। মানুষের খাবারের ক্ষেত্রে মানুষের কতগুলো তন্ত্র শুরু করার আগেই কতগুলো ভ্রান্ত ধারণা আছে। যেমন আমি তো তন্ত্র সাধনা করতে চলেছি, আমার কাছে কোনো ব্যাপার না, আমি তো যা মন চায় তাই খেতে পারি। নিশ্চয়ই পারো, কিন্তু মাথায় রাখতে হবে আহার শরীরের সঙ্গে অনেকগুলো কাজ সে করে। সে শরীরের মধ্যে গিয়ে তাপ বাড়াতে পারে, তাপ কমাতেও পারে, আবার শরীরকে সে খুব শান্তির অনুভূতি দিতে পারে, আবার হাঁসফাঁসও করাতে পারে। সুতরাং যে আহার তোমার কাছে সুপাচ্য এবং চট করে তুমি খুব বেশিক্ষণ ওই খাবার তোমার পেটে থাকবে না, এইরকম খাবার প্রথম সাধনার ক্ষেত্রে নিজেকে ব্যবহার করা অভ্যেস করো। এরপর গুরু যখন বলবেন কি আহার তোমার জন্য উচিত তখন সেটা অনুযায়ী চলবে। তার আগে তুমি নিউট্রালি ধীরে ধীরে সহজ পাচ্য খাবারের দিকে এসো, তাতে শরীরের না এই অসুবিধে, উৎপাত, অম্বল এইগুলোর থেকে তুমি বাঁচবে। আর এগুলো কিন্তু ওই উৎপাতগুলো করবে যা তোমার সাধনার পরিপন্থী। ওকে, মানে আমি যখন শুনছি ব্যাপারটা কমপ্লিট একটা লাইফস্টাইল চেঞ্জের ব্যাপার বুঝতে পারছি। এক্স্যাক্টলি, সাধককে তার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হয়। সাধক সাধারণ মানুষের মতো তার জীবনযাত্রা চললে সাধনা হবে না।
অনেকেই আমায় বলেন যে আমার ছেলেটা কি আমার মেয়েটা দীক্ষা নিতে চাইছে, সে ঘরে থাকবে তো? মানে ব্যাপারটা এমন যে সাধনা করলেই সে সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে সন্ন্যাসী হয়ে যাবে। গোটা দেশে যত সাধক পূর্ব অবস্থান থেকে এখন অবধি আছেন, যে কোনো বড় বড় সাধকের নামের মধ্যে কটা সন্ন্যাসী সাধকের নাম বলতে পারো? বেশিরভাগই তো গৃহী সাধকের নামই আমরা বলি, তাই না? সেজন্য ওই ভাবনাটা না ভেবে সাধনা তার নিজের জন্য প্রয়োজন। প্রত্যেকটি মানুষের জন্ম নেওয়ার পরে তার যে কর্তব্যগুলো আছে তার মধ্যে একটি প্রধান কর্তব্য, এই ব্রহ্মাণ্ড যে আমাকে তোমাকে জায়গা দিয়েছে, সেই ব্রহ্মাণ্ডের অংশই নাকি আমি বা তুমি, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করা। এই বুঝে নেওয়ার চেষ্টাটাই সাধনা। তন্ত্র একটা টেকনিক যাতে তুমি ওই বুঝে নেওয়াটার দিকে এগুতে পারবে। তারপরে কোন স্টেপ হবে তন্ত্রের? মানে এটা তো পরের স্টেপ গুরুর হাতে। হ্যাঁ, মানে ধরুন পুনঃস্মরণ হলো, এই ভাবে পুনঃস্মরণ মন্ত্র পাওয়ার পর হতে পারে। এবার মন্ত্রগুরু যেটা দেবেন সেটা তিনি পুনঃস্মরণ কিভাবে করবেন না করবেন সেটা তার নিজস্ব সাধন সম্প্রদায়ের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, পুনঃস্মরণের পরে কোন স্টেপ আসে? পুনঃস্মরণের পরে ক্রম দীক্ষা অবস্থান আসে, যারা ক্রম দীক্ষা করান। মানে একে একে ব্যাপারটা এগিয়ে চলে। হ্যাঁ, রাজ্যাভিষেক, হ্যাঁ, রাজ্য সাম্রাজ্য যাই তুমি উচ্চারণ করো না কেন, ওগুলো ভাষা দিয়েই ইদানিংকালে হচ্ছে, কিন্তু আসল সেটা হচ্ছে না। মানে তোমাকে আগে দেহতত্ত্বটা বুঝতে হবে, কোন জায়গা রাজ্য কোন জায়গা সাম্রাজ্য, ওটা দেহেতেই ওটা বিরাজমান। বুঝতে পারছি, ঠিক আছে। আজকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম, অ্যান্ড ডেফিনেটলি মানে আজকের এই কথাবার্তা বা কনভারসেশন একটা অন্য জায়গাতে চলে গেছিল। শেষ হয়েও শেষ হচ্ছে না বলেই আমার মনে হচ্ছে, কারণ আরেকটা জিনিস আমি খুব জানতে চাইছি, সেটা হচ্ছে আপনি তো বললেন প্রারম্ভিক পর্যায়ে সাধনার বা কীভাবে সাধনা কেউ শুরু করতে পারে, বাট আপনার নিজের সাধন জীবনে বেশ কিছু অদ্ভুত পিকুলিয়ার ব্যাপার রয়েছে যেগুলো আপনি ফিল করেছেন বা ফেস করেছেন। সেরকমই একটা ঘটনা এখন শুনতে চাই। তখন দেবী ছিন্নমস্তা আমার দ্বিতীয় পুনঃস্মরণ চলছে। প্রথম পুনঃস্মরণ আমি করেছিলাম অন্য জায়গায়, একদম পশ্চিমাঞ্চলে। দ্বিতীয় পুনঃস্মরণ আমার রাজরাপ্পায়, অদুনা, ঝাড়খণ্ড। তো চোখের তো আমার ট্রাভেল চিরকালই। তো ওখানে 47 ডেজ দ্বিতীয় পুনঃস্মরণ, 47 দিন রেগুলারই আমি ওই রাত্রির বেলা মধ্যরাতে সাধনা তো গিয়ে বসি আমার মতো যেখানে বসার কথা। এবার তখন না ওই এখন তো অনেকগুলো দোকানপাট হয়েছে, সে সময় অত দোকানপাট ছিল না। মন্দিরে ঢোকার মুখে ওই বাঁদিকে ওই একটি দোকান ছিল, তাদের ওই বাঁশকে কেটে বেঞ্চি মতো বানানো হয় না, ওই রকম বেঞ্চি, ফিক্সড বেঞ্চি ছিল দুটো। অনেক সময় ওই রাত্রির থেকে জপ তপ করার পরে হোম ফোম যা থাকতো, প্রত্যেক দিনের মন্ত্র পুনঃস্মরণ করে রাখতে হতো, প্রত্যেক দিনের মন্ত্রের জপের একটা 1/10 হোম করতে হয়, সেটা করে কমপ্লিট করে এসে ওই রাত্রির 2:30 3টে কি 3:30 সময় শেষ হতো। তখন ওই ঠান্ডা, তখন প্রচণ্ড। তো ওইখান থেকে এসে আমি ওই বাঁশের ওই ইয়েটাতে শুয়ে থাকতাম। একটু দিনটা ফুটলে তারপর, তখন তো ওই রাস্তাগুলো অনেক খারাপ ছিল, এখনের মতো নয়। তো ওই বলা থাকতো যে আমাকে নিয়ে যেত একটি গাড়ি আর কি, সে আমাকে নিয়ে যেত প্রত্যেক দিন। ভোরবেলা 4টেতে মন্দির খুলবে, সেই সময় চাওয়ালারা আসে, তার আগে তো খুব একটা শুনশান তো। এবার আমি ওই একটি ছেলে ওখানে ওই পান্ডারাই দিয়েছিল আমাকে, ও আমাকে প্রত্যেক দিন রাত্রিরে এসে, যেহেতু আমার চোখে তো অসুবিধে এবং ওটা তো পুরো ঘুটঘুটে অন্ধকারের জায়গা, তার মধ্যে রাস্তা তো প্লেন নয়। তুমি রাজরাপ্পা মন্দির গেছো? তোমার ওই সিঁড়ি দিয়ে একটু নামতে হবে, আবার একটু উঠতে হবে, পাহাড়ের ওপরে কাটা মন্দির, তো ফলে পাহাড়ি রাস্তা যেরকম হয় অনেকটা ওই রকমই। তো আমি তো হোঁচট খেয়ে যাব, যে কারণে ওই ছেলেটি আসতো, এসে আমাকে নিয়ে গিয়ে জায়গায় যেখানে বসিয়ে চলে যেত। আবার ওই ভোর রাত্রির দিকে আসতো, মোটামুটি একটা টাইম বাঁধা ছিল, এসে আমি আসন থেকে ওঠার পর আমাকে নিয়ে আবার এখানে এসে অপেক্ষা করতো আমার সঙ্গে। তারপরে তো একটু চাটা খেতাম, বছরে আমাকে যে নিয়ে যাবে সেই বাহন চলে আসতো, চলে যেতাম। এখন বিষয়টা হচ্ছে, যেদিনের কথা আমি বলছি এগুলো হচ্ছে একদম শেষের দিকের, মানে
তখন বোধহয় 47 দিন শেষ হতে আমার একদিন না 2 দিন বাকি মোস্ট প্রবাবলি। ওই ছেলেটি খুব শরীর খারাপ, জ্বর জারি কি একটা হয়েছিল, ও ওই দিনকে আসতে পারবে না। অত শরীর খারাপে আসবেই বাকি ঠান্ডায়, আমায় তো যেতে হবে, নইলে তো আমার ব্রেক হয়ে যাবে। তো আমি ওই যে পান্ডার আমাদেরকে ওকে ঠিক করে দিয়েছিল, উনি নিজেই আমাকে রাত্রিবেলা অবধি ওয়েট করে আমাকে ওখানে গিয়ে বসিয়ে দেন। আমি আমার জব টব যা চলার হলো। জব যখন শেষ হয়েছে, তারপর হোমাগ্নি শুরু হয়েছে, হোমের ক্রিয়াকর্ম সেসবগুলো শেষ হয়েছে। এবার আমি ভাবছি, কারণ পান্ডা তো আমার জন্য অতক্ষণ বসে থাকবে না সারা রাত ধরে, সে তো চলে যাবে। এবার আমি ভাবছি এই অবধি তো হলো, তো আমার পান্ডা বলে গেছে যে আপনি কিন্তু গুরুদেব, আপনি এখান থেকে ওই যে বসে আছেন এখান থেকে আর উঠবেন না, আমি তো মঙ্গল আরতির সময় আসবোই, 4টের সময় মধ্যে এসে যাবো আমি, তখন আপনাকে আমি এখান থেকে তুলে নিয়ে যাবো। এবার আমার শেষ হয়ে গেছে তখন 2:45 বাজে। আচ্ছা, এবার তাহলে আমার প্রায় 1 ঘন্টার ওপর ওইখানে বসে থাকতে হয়। এবার হোমাগ্নি যখন আগুন যখন জ্বলে তখন বেশ আরাম বোধ হয়, ওই ঠান্ডায়। আগুন নিভে যাওয়ার পর আর আরাম বোধ হয় না, তখন তো হেভি ঠান্ডা। কোন সালেটা? সম্ভবত 98 কি 99। ওকে, প্রায় 30 বছরের কাছাকাছি, 27-28 99ই হবে ওটা। ওকে, ঠিক আছে, 26-27 বছর। এবার আমি তোমার ওখানেতে, এবার আমি শেষ তো করেছি, শেষ করার পরেতে অগ্নি নির্বাপন হয়, এই সমস্ত হয়েটে বসে আছি। ভাবছি যে হ্যাঁ রে মা, আমি কিভাবে যাব, সেই কখন আসবে দাদা, 4টের সময় এসে আমাকে তুলবে, এতক্ষণ বসে থাকবো, অনেকক্ষণ তো বসে আছি, একটু উঠলে পারলে ভাল লাগবে। তো আমি উঠে দাঁড়িয়েছি, যেটা উঠে তো দাঁড়াই। ওই সময় আমি একটা শব্দ শুনি, সেটা কোনো নূপুরের শব্দ নয়, খুব মনোযোগ দিয়ে শুনলে শুনতে পাওয়া যাবে, খুব আস্তে কিন্তু হচ্ছে শব্দটা। এমনি কুকুর শিয়ালের ডাক ছাড়া তো ওখানে বিশেষ কিছুই নেই। কিরম বলতো, ওই শুকনো পাতার ওপর যদি কেউ হাঁটে যে আওয়াজ, সেই রকম খসখস, পরপর স্টেপিং নয়, কিন্তু খুব আস্তে হচ্ছে। আচ্ছা, তখন ওই দিকটাতে, ওই আমি যে দিকটায় মুখ করেছিলাম আর কি, মানে নদীর দিকটাতে, তখন ওই পেছন দিকটাতে কিছু গাছপালা, শুকনো পাতা সত্যিই তখন থাকতো। এখন তো চত্বরটা অনেক বড় হয়েছে, অনেক আলো টালো দেওয়া হয়েছে, তখন ওইসব কিছু ছিল না। আমি ভাবছি আওয়াজটা হচ্ছে কিসের, হতে পারে অনেক তো ওই কুকুর টুকুর এগিয়ে আসে, ওদের পায়ের আওয়াজ হতে পারে। খুব একটা আমল দিইনি, কারণ আমি ওখানে দাঁড়িয়ে আমার এতক্ষণ যে বসেছিলাম, পাটা ধরে আছে, একটু ক্লান্তিটা কাটাচ্ছেন, ব্যাস এই পর্যন্ত। পেছন থেকে আওয়াজ এলো, একেবারে ছোট বাচ্চা যেরকম হয়, হিন্দিতে বলছে, তুমি কোথায় যাবে মহারাজ, পুজো শেষ হয়েছে। এবার আমি তখনের চোখ আগের থেকে এখনের থেকে তো ভালো ছিল একটু, বাচ্চা মেয়ে 8-9 বছর হয়তো বড় জোর হবে, তোমার ওই বিহারি মেয়েরা ছোটরা সেটা ঘাগড়া মতো বস্তু পরে না, ওই টাইপেরই একটা বস্তু, ঠিক আছে, পড়া। তা আমার কাছে সামনাসামনি এসে দাঁড়িয়েছে, আমার আসন থেকে একটু ডিস্টেন্সে। তা আমি ভাবছি অত রাত্রির বেলাতে, আমার এটা মাথার মধ্যে খুব জোরালো ভাবনা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আমি শুধু একবারই ভাবলাম, এত রাত্রি মেয়েটা কি করছে এখানে। ওকে, আমি বললাম, হ্যাঁ আমার পুজো শেষ হয়েছে, তুই কে? বলে আমি তো এই পেছনেই থাকি। ঠিক আছে, আমি না তখন এত বলদ ছিলাম, বুঝতে পারিনি আমি কথাগুলো। যাই হোক, আমার বললো চলো তুমি বাইরে যাবে, তো আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। আমি খুব ক্যাজুয়ালি, এবং এটাই যেন হওয়া উচিত আমার সঙ্গে, এরম ভাবনা নিয়ে আমি তাকে বললাম যে আমি আমার সামানগুলো তুলে নিই, আমার কমণ্ডল, তোমার কোষাকুষি এসব তো রয়েছে, ওগুলো নিয়ে নিলাম, বাকি যেগুলো থাকবে সেগুলো সকালবেলা পান্ডারা এসে নিয়ে নেবে, তোমার ঘিয়ের কৌটো মোটো থাকে তো। আমি ওই দুটো নিয়ে ঝোলায় পুড়ে ফেলেছি। ও আমাকে নিয়ে ঠিক দিব্যি চললো, আসনটাকে আমি ভেতরে ঢুকালাম। তো আমার নিজেই আবার বলছে, আসন ফেলে যেও না আর কি, ঠিক আছে, আসনকে সঙ্গে নিয়ে নাও। আমি আসনকে ভাঁজ করে নিয়ে ব্যাগের মধ্যে পুড়লাম, আর না ভুল হবে না, ব্রাহ্মণের কখনো আসন ভুল হয় না। তো আমি নিয়েছি, নিয়ে এবার ওর সঙ্গে কিন্তু আমি যাচ্ছি, ও কিন্তু আগড়ম বাগড়ম বকে যাচ্ছে।
ওর ভাষা। এবার ওর তো দেহাতি হিন্দির মতো কথা বলছে, তো সবটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারছি যে ও ওইখানে থাকে, ওইদিকে থাকে, আমাকেও রোজ দেখেছে, কিন্তু আমাকে একজন লোক নিয়ে যায় সেই জন্য আসে না। আজকে দেখলো কেউ নেই পাশে, ওই জন্য ও এসেছে। তো ও ওই সময় কি করে সেটা আমি জিজ্ঞেস করেছি, সেই কথাটা না ও এড়িয়ে গেল। ততক্ষণে আমি কিন্তু বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে চলে আসার পরে ও আমাকে দেখিয়ে দিচ্ছে ওই যে তোমার চাওয়ালা এসে গেছে। আমি চাওয়ালার কাছে এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পরে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি চাওয়ালার কাছে, তুমি দেখো আমি রাদার আমার কোনো, আমি বলবো খানিকটা ননসেন্সের মতোই আমি এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পরেতে আমি ওই কয়েক সেকেন্ডের জন্য আমি কিন্তু ওর দিকে আর তাকাইনি। তারপরে দেখছি কেউ নেই আমার সঙ্গে, কেউ নেই। হ্যাঁ, আমি চাওয়ালাকে জিজ্ঞেস করছি যে এই বাচ্চাটা কোথায় গেল রে? সে বলছে বাচ্চা কোত্থেকে এলো, রাত্রিরে বাচ্চা কোথায় দেখছেন ঠাকুর? আমি প্রেস্টিজে পড়ে গেছি এবং আমার না পুরো গা তখন মানে ইয়ে হয়ে গেছে, মানে একদম ভারী হয়ে গেছে, গুজবাম্প হয়ে গেছে তখন। এখনও বলছি আমি, সেই সময়কার উপলব্ধিটা আমার মাথার মধ্যে ঢুকে আছে। তুমি চিন্তা করো কৃপা কতখানি। আমি যে চোখে দেখতে পারবো না অতটা রাস্তা, ওই অন্ধকারে ওই এবড়ো খেবড়ো সিঁড়ির অংশ বাইরে অবধি আসতে পারবো না, ওই রাত দুপুরে সে আমার জন্যে ওয়েট করেছে। আমি আমার ইষ্টের কথাই তখন বলছি আর কি, আমার সে তিনি যিনিই হন। আমি করছিলাম ছিন্নমস্তা পুনশ্চরণ, তো আমি মাকেই ভাবছি যে অত তার প্রবল যে কর্মকাণ্ড প্রকৃতিতে, সেইটার মাঝেও আমার মতো একটি ক্ষুদ্র সাধকের জন্য সে তার সময় ব্যয় করেছে এবং আমায় অতখানি নিয়ে এসছে। তারপরে আমি কোনো দিনই তাকে দেখিনি ওখানেতে, কিন্তু সে আমাকে ওইখানে পৌঁছে দিয়েছে। দেখো, এটা নিয়ে বিশেষ অনেকে অনেক কিছু বলতে পারে, অনেকেই ভাবতে পারে যে আমি ভুল দেখেছি। সত্যি তো আমি চোখে কম দেখি, ভুল দেখতেই পারি, আমার কানটাও ভুল করবে, আমি এতক্ষণ কথা বলেছি সেটাও ভুল হবে, হতে পারে ভুল, কিন্তু এটা ঘটেছে। সে ভুল হোক আর ঠিক হোক, চাওয়ালা তাকে দেখেনি এটাও ঠিক, আমি পেছন ফিরে আর তাকে দেখিনি এটাও ঠিক। তো আমার মনে হয়েছে যে এই যে মানুষ, আমরা সবাই কৃপা কৃপা করে ভাবি, তো মা কিন্তু কৃপা করার জন্য সব পাই এগিয়ে দিয়ে বসে আছেন, ওই একটা দুটো পা না, যত পা যত হাত ওনার আছে। কিন্তু আমরা না নিজেদের জানলা দরজাগুলো এমনভাবে প্রবল বিক্রমে বন্ধ করে রাখি যে মা কৃপা করতে চাইলেও আমরা কৃপা অনুভব করতে পারি না। এটা আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত। অসাধারণ একটা হ্যাঁ, এক্সপিরিয়েন্স, উপলব্ধি এটা। মানে টু বি অনেস্ট, মা ছিন্নমস্তাকে যে রূপে আমরা দেখি, সেখান থেকেও যে তিনি তার রূপ এনার্জি চেঞ্জ করে এরকম একেবারে পাজারে দেহাতি ছোট্ট মেয়ে এবং ভেরি কিউট, আর খুব মানে বগর বগর যেরকম করে আর কি। ও আমাকে দীর্ঘ সময় অতক্ষণ নিয়ে এলো, আবার জ্ঞানও দিল, আসুন না আমি ফেলে রাখি, ঠিক আছে। একটা বাচ্চা মেয়ে জানবে কি করে আসনের মর্ম? অদ্ভুত। এবং আমার কোনো প্রশ্ন এলো না মাথায়। ট্রু। আমি ওকে কিন্তু কোনোভাবে বিশেষ কোনো কথা জিজ্ঞেসই করলাম না, তুই কোথায় থাকিস, তো বাড়িতে কে আছে, এত রাতে কি করছিস, কিছুই আমি জিজ্ঞেস করলাম না। অসাধারণ একটা ঘটনা। মানে আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, অনেক বিষয় অফ ক্যামেরা আমরা কথা বলি, বাট এই ঘটনাটা আপনার থেকে প্রথমবার শুনলাম। আমার গুরু, যখন আমি ফিরেছি কলকাতায়, গুরু দর্শনে যেতে হয় তো পুনশ্চরণের পরে, তখন প্রভু কলকাতায় ছিলেন না, বাইরে ছিলেন। আমি এসে আবার গেছি সেখানে। আমি প্রথম যে মুহূর্তে গেছি সেই মুহূর্তে কি আমার ফার্স্ট কথা বলেছিলেন, মা বাইরে অবধি নিয়ে এলো। তো আমি না চমকে গেছিলাম যে দেখো কানেকশান লেভেল কোথায় 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 কেমনভাবে নেটওয়ার্ক চলছে। আমি যতই বলদ হই না কেন, এই বিষয়গুলো কিন্তু নেটওয়ার্ক আগের থেকেই রেডি হয়ে আছে। আমি তো বলছি যে প্রভু আমি জানি না এটা দর্শন কি বাইরে নিয়ে, ও অত জানতে হবে না, তুই বাইরে আসতে পেরেছিস তো ব্যাস। উনিও উড়িয়ে দিলেন, আমি উড়িয়ে দিলাম। আমি আজকে অনেক দিন বাদে এই কথাটা তুমি বললে বলে মনে পড়লো, আমি বললাম, আমি কখনো কোথাও বলিনি, ঠিক আছে। আপনার সাথে আরো অনেক কিছু বাকি থেকে গেল আজকে, একটা পডকাস্টে সব কিছু তো সম্ভব নয়। খুব তাড়াতাড়ি আপনার সাথে আবার দেখা হচ্ছে। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চলেছি, হয়তো ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কেউ কথা বলেনি, এটা একটা ফ্রেজ শুরু হলো। মানে আপনার প্রয়োগমুখী দিকটা যেরকম
মানে ভীষণ স্ট্রং, আপনার ক্লায়েন্ট বেস যেরকম ধরুন দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে, বাট আমার যেটা ভালো লাগে যে আপনার থেকে অনেক কিছু জানতে পারি আমি, দ্যাট ইজ আ ভেরি গুড পার্ট। আর পডকাস্ট করার সময় মানে কোথা থেকে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায় সেটা আমি ফিল করতে পারি না। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে। খুব ভালো থাকবে। সমস্ত দর্শক মণ্ডলীকে বলি তারা সবাই ভালো থাকবেন এবং আমাদের কৃপা করবেন, সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু। কি কেমন লাগলো আজকের এপিসোড? আজকের এপিসোড আশা করছি আমার মতো আপনারাও খুব ভালোভাবে এনজয় করেছেন, অনেক কিছু জেনেছেন, অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপারে জেনে হয়তো আপনারা অনেকটাই আপ্লুত হবেন। খুব কাছের একটা পডকাস্ট এটা ছিল আমার। আজকের এই পডকাস্টটা আপনারা কোথা থেকে দেখলেন, কেমন লাগলো, আপনাদের কি রিভিউ সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগেছে জানি, অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিন। আর কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল কৌস্তব কুমার। চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে খুবই তাড়াতাড়ি কামিং উইকে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।